স্যার, কোথায় আপনি? আমি এখানে বারান্দায়। তুমি বারান্দায় এসো। ময়না আমার কথায় বারান্দায় আসে। ময়নার কেমন যেন উদ্গ্রীব লাগছে। এর আগে কখনো তার এমনটা লাগেনি। আমার কথাবার্তার ধরনগুলো কেমন যেন তার কাছে অন্যরকম মনে হচ্ছে। অন্যান্য লোক হলে এত সময় ঝাপটে পড়তো শরীরের ওপর, কিন্তু আমি এখনো কিছুই করছি না। ময়না বারান্দায় গিয়ে চুপ করে দাঁড়ায়। ময়নার উপস্থিতি টের পেয়ে আমি বললাম, আচ্ছা তুমি চা খেতে ভালোবাসো নাকি কফি? স্যার, আমার কোনোটাই ভালো লাগে না। আর আপনি এখনো কোনো কিছু করতেছেন না কেন? করব, এখনো রাতের অনেকটা সময় বাকি। তোমার এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে সারা রাতের জন্য ভাড়া করেছি, সময় হলে সবই করব। তুমি আপাতত এখন বারান্দায় থাকো, আমি একটু আসছি। আমি বারান্দা থেকে চলে যাই। এদিকে বারান্দায় দাঁড়ানোর কারণে ময়নার অনেকদিন পর নিজেকে মুক্ত পাখির মতো লাগছে। চার দেয়ালের মাছ থেকে তো বের হয় না, আর হলেও কাস্টমারের বাসা অবধি। পল্লীতে থাকলে চার দেয়ালের মাঝে বন্দি থাকে, আর বাইরে আসলে কাস্টমারদের সারা রাত শরীর থেকে রুটে পুটে খায়। এমনভাবে সময় কাটাতে সে কখনোই পারে না। ময়নাজ কিছু সময়ের জন্য মুক্তি পেয়ে আপন মনে মুহূর্তটাকে অনুভব করতে ব্যস্ত। মৃদু বাতাস বইছে বাহিরে। কিছুক্ষণ পর আমি হঠাৎ করে গিয়ে, এই নাও কফি। এত সময় এটারই কমতি ছিল। ময়না চা বা কফিতে বেশি একটা আসক্ত না, কিন্তু তারও আজকে কেন জানি এসব খেতে ইচ্ছে করছিল। কিন্তু মুখ ফুটে বলার সামর্থ্য হয়তো ময়নার ছিল না। তবে সামনের মানুষটাকে তার ইচ্ছেটাকে পূরণ করে দিয়েছে। আমার হাত থেকে ময়না কফিটা নিয়ে খেতে শুরু করে, আর অপরদিকে আমিও চা খাচ্ছি। আমি চা খেতে পছন্দ করি। দুজনের চা কফি খাওয়ায় ব্যস্ত। হুট করে আমি ময়নার চুলের খোপাটা খুলে দিয়ে বললাম, তোমায় এমনভাবে ভালো লাগছে। ময়না চমকে ওঠে। মুখে কোনো বুলি নেই ময়নার। ময়না সামনের লোকটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। ময়না অনুভব করে যে লোকটার মধ্যে কেমন একটা ভিন্নতা আছে। অন্যান্য কাস্টমারের মতো নয় সে। কারো মুখে কোনো কথা নেই। আমার আচরণে ময়না নিজেকে আরও হালকা লাগছে এখন। চুলগুলো বাতাসের তালে উড়ে বেড়াচ্ছে। অপরদিকে আমার চাটা শেষ করে ময়নাকে বললাম, ময়না, একটা আবদার রাখবে আমার? তোমাকে জড়িয়ে ধরে তোমার চুলের ঘ্রাণ নিতে দেবে আমায় একটু? স্যার, সারা রাতের জন্য আপনি আমায় ভাড়া করে নিয়ে এসেছেন। আপনার যা ইচ্ছে হয় আমার সাথে করতে পারেন, কারণ আমাদের শরীরের একটা মূল্য আছে। তবে কথা বা চাহিদার কোনো দাম নেই, তাই আর কিছু না বলি। না, আমি তোমার অনুমতি নিয়ে জড়িয়ে ধরতে চাই। আর তোমার দাম কারো কাছে না থাকতে পারে, তবে আমার কাছে ঠিকই আছে। তাহলে আমি যদি না করি? ওকে, কোনো সমস্যা নেই। আমি সমস্যাটা নেই তো বলি, তবে মুখটা মলিন হয়ে যায় আমার, যেটা দেখে ময়নার প্রচণ্ড খারাপ লাগে। আবার হাসিও আছে, কারণ পতিতে ভাড়া করে নেওয়ার কেউ তার কাছে অনুমতি চায় নাকি। মনে মনে আমাকে পাগল বলে ডাকে ময়না। তারপর শব্দ করে আমাকে ডেকে বলে, এই যে স্যার, আচ্ছা জড়িয়ে ধরুন। ময়নার কথা শুনে আমার মুখটা চন্দ্রের ন্যায় উজ্জ্বল হয়ে যায়। চোখে মুখে মুগ্ধতার ছাপ। চট করে ময়নাকে পিছন থেকে জড়িয়ে ধরে ময়নার মাথার কাছে জুড়ে ঘ্রাণিতে ব্যস্ত হয়ে পড়ি। ময়নারও কেন জানি ভালো লাগছে আমার স্পর্শ। অন্যথায় বাকি কাস্টমারদের স্পর্শে ময়নার ভিতরে কখনো ভালো লাগা কাজ করে না, তবে আজ ভালো লাগে কাজ করছে আমার স্পর্শে। ময়না চুপ করে আমার স্পর্শ অনুভব করছে। এভাবে কিছু সময় যাওয়ার পর আমি ময়নাকে ছেড়ে দিয়ে বললাম, চলো, অনেকটা সময় হয়েছে, এবার রুমে যাওয়া যাক। ময়না কিছুই বলে না, চুপ করে আমার পিছু পিছু রুমে চলে আসে। আমি রুমে গিয়ে চুড়িগুলো হাতে নিয়ে বললাম, দেখি হাতটা আগাও। ময়না নিজে বুঝে উঠতে পারছে না যে আমি কী চাই ময়নার কাছ থেকে। সে বাধ্য মেয়ের মতো হাত বাইয়ে দেয়। আমি চুড়িগুলো ময়নাকে পরিয়ে দেই, তারপর একটান দিয়ে আমার বুকে নিয়ে নেই। বাহুডোরে শক্ত করে ময়নাকে জড়িয়ে ধরি। আমার আচরণে ময়না ভাবে এখানে হয়তো আমার পাওনা সব আদায় করে নেব, কিন্তু না। আমি তাকে অবাক করে দিয়ে তার কপালে একটা চুমুকে দিয়ে শুয়ে পড়ি, আর ময়নাকেও শুয়ে রেস্ট করতে বলি। ময়না আশ্চর্য হয়, আমার দিকে তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আমাকে প্রশ্ন করে, স্যার, আপনি কিছু করবেন না? এ মেয়ে, তোমরা তো তাড়াহুড়ো কেন আমি বুঝি না। সময় তো এখনো ফুরিয়ে যায়নি। আর হ্যাঁ, সব কিছুই করবো। তোমাকে টাকা দিয়ে কিছু করার জন্য এনেছি, এমনিতে তো আর আনিনি। আমার কথা শুনে ময়না শুয়ে পড়ে, আর আমি আস্তে আস্তে ময়নার দিকে এগোই। ময়নার কেমন যেন লাগছে। অন্যান্য কাস্টমারের কাছেও ময়না যায়, কিন্তু কখনো তার এমন লাগেনি। কিন্তু সত্যি তার কেমন যেন লাগছে। ময়না চুপ করে আছে। আমি ধীরগতিতে এগিয়ে যেতে যেতে ময়নার ঠোঁটের কাছে চলে যাই। ময়নার ঠোঁট জোড়া কাঁপছে, সেই সঙ্গে ময়নার হার্টবিট যেন ক্রমশই বেড়েই চলেছে। ময়না নিজের অজান্তে চোখ বন্ধ করে ফেলে, আর আমি ময়নার ঠোঁট জোড়া পুরোপুরি নিজের দখল করে নেই। ময়নার ঠোঁটে স্পর্শ করায় কয়েক সেকেন্ডের মধ্যে আমি পুরোপুরি উন্মাদ হয়ে যাই। শরীরে ভারসাম্য হারিয়ে ফেলি। আমার মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ানক নেশাটা যেন ময়নার ঠোঁট। কত সময় ময়নার ঠোঁট নিয়ে আমি মেতে দেখি সেটা আমার নিজেরও অজানা। তবে এখানেই শেষ নয়। অনেকটা সময় ময়নার ঠোঁট নিয়ে মেতে থাকার পর ময়নার বুকে একটা ছোট্ট করে চুমুকে দিয়ে ময়নার বুকে মাথা রেখে ময়নাকে জড়িয়ে ধরি।
ময়নার শ্বাস প্রশ্বাসের গতিবেগ যেন ক্রমশ বেড়েই চলেছে। ময়না সবই শুনতে পাচ্ছে। একটু পর ময়না রেসপন্স করা বন্ধ করে দেয়। আমি লক্ষ্য করে দেখি ময়না ঘুমিয়ে পড়েছে। ময়নার বুক থেকে মাথা উঠে ময়নার ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে ভাবে, মেয়েটার ঘুমন্ত চেহারাটা যে কত মায়াবী সেটা তাকে না দেখলে হয়তো আমার কখনোই জানা হতো না। মনে হচ্ছে কোনো মায়াবী পরি ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ ময়নার দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে যাই। পকেট থেকে সিগারেট বের করে লাইটার জ্বালিয়ে টানতে থাকি। নিকোটিনের ধোঁয়ায় যেন আমার বেঁচে থাকা সম্বল। তিশা ছেড়ে যাওয়ার পর থেকে আমার এই বদভ্যাসটা যেন বিরাজি করছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট শেষ করে ময়নার পাশে গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার একে মনে ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখি সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ময়নার কিছুটা নার্ভাস লাগে, সেই সঙ্গে খুশিও লাগে, কারণ বহুদিন পর ময়না তৃপ্তি পুরিয়ে ঘুমিয়েছে। পরক্ষণে ময়নার মনে আবার আমার সাথে রাতে কিছু হয়নি, সে মাঝরাতে ঘুমিয়ে পড়েছিল কথাটা মনে পড়তে সে মনে মনে ভাবে, ইস, লোকটা কি ভাববে আমায়? আমিও আসলে একটা গাধা, উনি আমায় সুযোগ দিয়েছে বলে এমনটা করলাম। রাতের বিষয়টা নিয়ে ময়না নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে। ভালো লাগছে না কিছুই তার। মন ফ্রেশ করার জন্য আমাকে ছেড়ে বিছানা থেকে ওঠার প্রচেষ্টা করে। তখন আমার ঘুম ভেঙে যায়। ময়না রাতের বিষয় নিয়ে লজ্জায় মাথা নুয়ে রাখে, কিন্তু আমি তাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করি, ঘুম হয়েছে তোমার? ময়না মাথাটা নিচু করে রেখেছে অপরাধ বোধের কারণে। ময়নার বিষয়টা বুঝতে পেরে আমি ময়নাকে বললাম, আরে পাগল, তুমি কি ভাবছো আমি বুঝেছি। ময়না, নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। আমি গতকাল ইচ্ছে করে তোমার সাথে কিছু করিনি। অবশ্য চাইলে অনেক কিছু করা যেত, কিন্তু সেটা করার ইচ্ছেটা আমার হয়নি। তাই তুমি নিজেকে অপরাধী ভেবো না। আমার কথায় ময়নার চোখগুলো বড় বড় হয়ে যায়। ময়না নিজেই বিড়বিড় করে বলে, মানুষ নরম শরীর পেলে ঝাঁপিয়ে পড়ে, আর উনি কিনা সুযোগ পেয়েও ছেড়ে দিল। ময়নার ভিতর থেকেই কেন জানি আমার প্রতি একটা ভালো লাগা কাজ করছে। ময়নার চোখে আমি মহান হয়ে যাই। মনে মনে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। ময়নার জীবনে শুধু এমন একটা মানুষ আসতো। পরক্ষণে ময়নার ভাবনায় বাধা পড়ে। তার পেশা সম্পর্কে মনে পড়ে, সে একজন প্রস্টিটিউট। তার এমন স্বপ্ন দেখা মানে না। পতিতাদের ভালোবাসা রাতের আধারে নির্বিচারে দর্শিত হয়। তবে সত্যি মন থেকে আমাকে মহান মানুষের খেতাব দেয় সে। ময়না ভাবনা জগতে হারিয়ে গেছে। আমার ডাকে ময়নার হুঁশ ফেরে। এই যে, এত কি ভাবছো? না, কিছু না। আচ্ছা, আমাকে এক কাপ চা করে খাওয়াবে? আচ্ছা। ওইদিকে কিচেন। ময়না চুপ করে কিচেনের দিকে পা বাড়ায় আর মনে মনে ভাবে, মানুষটার শরীর চাই না তো চাইটা কি? আর মানুষটাকে দেখে বোঝা যায় মানুষটার ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। তার হয়তো ভালোবাসা দরকার, সে হয়তো ভালোবাসার তালাশ করছে। ময়না কথাগুলো ভাবছে, সে সঙ্গে কিচেনে এসে আমার জন্য চা বসিয়েছে। কিছুক্ষণ পর চা করে নিয়ে আমাকে দেয়। আমি চায়ের কাপটা হাতে নিয়ে চায়ে একটা চুমুক দিয়ে ময়নাকে বললাম, বাহ, চাটা খুব দারুণ হয়েছে। ময়না ছোট করে একটা ধন্যবাদ জানিয়ে চুপ করে থাকে। আর আমি কিছুক্ষণ সময় নিয়ে চাটা শেষ করে ময়নাকে বললাম, শোনো, কাজের মহিলা যিনি আছে উনি আমার আপার মতোই। আমি ওনাকে বলে দিচ্ছি তুমি নাস্তা করে তারপর বাসা থেকে বের হবে, আর আমি অফিসে যাচ্ছি। রাতে আবার নাজু খালা তোমাকে এখানে পাঠিয়ে দেবে। ময়না মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। আর আমি বিছানা থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে যাই। আমি চলে যাওয়ার পর ময়না আমার তার শাড়িটা খুলে রাখে। নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে পড়ে তার আপন গন্তব্য পতিতাপল্লীতে। ময়নার আজ কেন জানি পল্লীতে যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে আমার বাড়িতেই থেকে যেতে। কেমন যেন এক ধরনের ভালো লাগা কাজ করছে তার এই বাসার প্রতি, এই বাসার মানুষের প্রতি। আর মানুষ বলতে কাজের মহিলার কথা বলছে। অবশ্য কাজের মহিলা বললে ময়না ভুল করবে, সে আপন বোনের থেকেও কম নয়। রুটি 2টার জায়গায় 3টা খাইয়েছে জোর করে ময়নাকে। আর এতটা মিশুক স্বভাবের, সেটা ওনার সাথে না মিশলে হয়তো ময়না বুঝতেই পারতো না। তবে তার যে ফিরে যেতেই হবে, পল্লীতে নিজের অনিচ্ছায় ফিরে যায় ময়না। নাজু ময়নাকে দেখে সাথে সাথে জিজ্ঞেস করে, কি রে, কেমন কাটলো তোর রাত? ভালো কইরা খুশি করছস তো? ময়নার বলার মতো কিছুই নেই, তবুও হ্যাঁ সূচক উত্তর দেয়, কারণ না হয় ঝাড়ি খেতে হবে। ময়না জবাবে নাজু খালা আবারও বলে, হ্যাঁ, আমি তুই কইবার আগেই বুঝছি ভালো সার্ভিস দিছস। তাই তো লোকটা তোরে আজকেও পাঠাই দিতে কইছে, আর এটাও কইছে তোরে যাতে অন্য কাস্টমারের কাছে না দেই। ময়না চুপ করে নাজু খালার কথা শুনছে, কারণ সে আবার ওই বাড়িতে যেতে চায়। একদিনে ময়নার মায়া জন্মে গেছে ওই বাড়ির প্রতি। দুজনেই চুপ। নাজু খালা পান মুখে নিয়ে চিবোতে চিবোতে কিছুক্ষণ পর নিজে থেকে ময়নাকে বলে, ময়না, তোর একখান কথা কই। আমার মন কয় তোর কপালে ভালো কিছু লেখা রাখছে আল্লাহ। তোর লাইগা এই পতিতা পড়লি না, তোর কপালটাও একদিন খুলবো। আচ্ছা, এবার নিজের রুমে যা। ময়না নিজের রুমে চলে যায়। ময়না রুমে যাওয়ার পর ময়নার এক মিতা আছে,
এই পল্লীতে, যার নামও ময়না। ময়নার বুঝে আসে না তার শরীরে এমন কি আছে যে এখানে সেবাদে আরও অনেকেই আছে, কিন্তু সবাই তাকে কেন নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ময়নার বুঝে আসে না, বিশেষ করে সেই লোকটার যে ময়নাকে আমার সাথে গত রাতে ঠিক করেছিল। ময়না সেই লোকটার কাছে নিজ ইচ্ছে কখনো যেতে চায় না, কারণ একে তো সে এখনো ছোট, তারপরে লোকটা তার শরীরে পশুর মতো ভোগ করে। ময়না ব্যথা তাড়নায় কাতর হয়ে গেল, লোকটা মানে না, সে তার ভোগ মেটাতে ব্যস্ত থাকে। ময়না চিৎকার করে কান্না করে প্রতিদিন, কিন্তু লোকটার কোনো মায়া দয়া নেই, তাই ময়না আর যেতে চায় না। লোকটাকে ময়নার কাছে পশু মনে হয়। কিছুক্ষণ লোকটার কথা ভেবে ময়না লোকটার বিষয়ে ভাবা বাদ দেয়, আর সারাদিন ফুরফুরে মেজাজ নিয়ে কাটায়, কারণ রাতে সে আবারও আমার বাড়িতে আসবে। দেখতে দেখতে রাতও হয়ে গেছে। ময়না আমার বাড়িতে আসার জন্য রেডি হয়ে নেয়, আর নাজুকালার লোকটাকে আমার বাসার সামনে গত রাতের ন্যায় ছেড়ে দেওয়া যায়। কিন্তু ময়না তখন আমার বাসায় ঢুকতে যাবে, তখন 3-4 জন ছেলে ময়নার দিকে এগিয়ে এসে ময়নাকে ঘিরে ফেলে। এরপর ছেলেগুলো ময়না শরীরে হাত দিয়ে অসভ্যতামি শুরু করে। ইতিমধ্যে একজন ময়নার গায়ে হাত দিয়ে তার হাতের দিক থেকে জামার কিছুটা অংশ ছিঁড়েও ফেলে। ময়না অনুরোধ করলেও তাদের কাছ থেকে ছাড় পায় না। ময়না জোরে চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। আর কে বাঁচাবে তাকে রাতে? নিয়ত হয়তো এটাই, আজ রাতে ময়না এতগুলো ছেলের হাতে দর্শিতই হবে। একটা ছেলে ময়নার খুব কাছে চলে আসে, ময়নার শরীর নিজের দখলে কবলে করে বলে। হঠাৎ কে যেন ছেলেটাকে একটা বাড়ি মারে ঘাড় বরাবর একটা কাঠের টুকরো দিয়ে। ছেলেটা সাথে সাথে মাটিতে বসে যায়। তাকিয়ে দেখতে পায় আমি দাঁড়িয়ে। তারপর ছেলেগুলোকে সেই কাঠের টুকরাটা দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে দেয়। ময়না গিয়ে আমার পিছন থেকে জাপটে ধরে। প্লিজ আপনি চলুন, আমার খুব ভয় করছে, ওদের ওখানেই ছেড়ে দিন। সবগুলোর একই অবস্থা করেছি আমি। আমার রাগ যেন মাথায় উঠে গেছে। এই মেয়ে, চুপ থাকো তুমি। আমার চেহারা রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। ময়না চুপ হয়ে যায়। ওদের আজ আমি শিক্ষা দিয়েই ছাড়বো। পরে পুলিশকে ফোন করি। যার সাথে এমন ঘটনা হয়েছে কে হয় উনি আপনার? জি, আমার ওয়াইফ। আমার কথা শুনে ময়না মূর্তি থেকে দাঁড়িয়ে আছে। কি বললো উনি এটা? মনের মধ্যে ভালোবাসার বীজ বুনতে শুরু করলো তার মনে। পরক্ষণেই তার মনে পড়ল, আমি কি, আমার স্থান কোথায়? না, সবার জন্য সবটা না, আমার উচিত এটা না বলে আমার পরিচয় দিলে উনিও বিপদে পড়তেন। পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেছে, ওনার সাথে বাসায় ঢুকলাম। আজ আমি যদি না যেতাম তোর কি হতো? হ্যাঁ, ভাগ্যিস তো দেরি হতে নিচে নেমেছিলাম বলে। আর জানুয়ারি বাচ্চাদের আরও মারা দরকার ছিল। আমার জিনিসে হাত দেয়, কত বড় সাহস ওদের! খুব রেগে ছিলাম আমি। ময়নার কিছু বুঝে আসে না যে ওনার জিনিস মানে কি বললাম। আপনি একটু শান্ত হন প্লিজ। চুপ কর, একদম কথা বলবি না। আর দেখি কোথায় লেগেছে তোর। না, কিছু হয়নি আমার। তোর কত বড় সাহস! হ্যাঁ, মুখে মুখে কথা বলিস। গালে হাত দেওয়ার সাথে সাথে ময়না কান্না করে দেয়, আর হাত সামনে এগিয়ে দেয়। থাপ্পড় দেওয়ায় ময়নার ঠোঁট কেটে গেছে। আমি দেখি যে ময়নার হাতে কিছুটা অংশ ছিঁড়ে গেছে। নখের আঁচড়ে আমি ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে হাতের ক্ষতটাতে ব্যান্ডেজ করে দেই। ময়না তখনও গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। থাপ্পড়টা খুব জোরে মেরেছি। ময়নার ঠোঁট কেটে রক্ত পড়ছে। এ মেয়ে, কান্না বন্ধ করবে তুমি, না আরেকটা লাগিয়ে দেবো? না না, আমি কান্না বন্ধ করছি। আমি আর কান্না করব না, প্লিজ আর মাইরেন না। এই তো ভালো মেয়ে। তারপর ঠোঁট থেকে রক্তগুলো মুছে পরিষ্কার করে দেই। চুপ করে বসো এখানে। আর তোমার খবর আছে আজকে। গতকাল যে শাড়িটা দিয়েছিলাম সেটা কেন খুলে রেখে গিয়েছিলে? ময়না চুপ করে আছে। এ মেয়ে, জামা খোলো। জামা খুলবো কেন? এখন কি আমার সাথে ওইগুলো করবেন? না, বুঝেছি, আরেকটা লাগিয়ে দিতে হবে। না না, খুলতেছি তো। কথায় কথায় এমন মারতে কেন ওঠেন? ময়না বাধ্য মেয়ে মতো জামা খুলে, আর আমি নিজ হাতে একটা গোলাপি কালারের শাড়ি পরিয়ে দিই। যাও, খাটে গিয়ে বসো, আমি আসছি। ময়না খাটে বসে ভাবতেছে, লোকটা এত ভালো কেন? কেন আমার এত খেয়াল রাখে? আমি তো পতিতা, আমার তো শরীরের প্রতি খুব থাকা দরকার ওনার, কিন্তু উনি তো তা করেন না। ময়নার ভাবনার অবসান ঘটে আমি ট্রেতে করে কিছু নিয়ে আসি। ট্রেতে স্যুপ করে নিয়ে এসেছি আমি। এ মেয়ে, হা করো। হ্যাঁ, কেন করব? থাপ্পড়ের কথা বলে গেছো? না না, ভুলি নাই। ময়না বাধ্য মেয়ের মতো হা করে। আমি নিজের হাতে ময়নাকে স্যুপ খাইয়ে দিই। ময়না ভাবে, লোকটা আমার মধ্যে কি পাইছে এমন যে আমার এমন কেয়ার করে? আমি টাকার কেন গেলাম না? আমি ওনার সেবা করব কোথায়? উনি আমার সেবা করতেছে। আল্লাহ, এমন একটা মানুষকে যদি জীবনসাথী হিসাবে পেতাম, হয়তো এটা কখনোই হবে না। আমি পতিতা, স্বপ্ন দেখা ছাড়া বাস্তবে কখনো রূপ নেবে না এই ভাবনাগুলো। তবে মানুষটাকে কেন জানি আমার ভালো লাগতে শুরু করেছে। আমি হয়তো নিজের ধারণ ক্ষমতা থেকে আশা বেশি করে ফেলতেছি।
এই কি ভাবতেছো? কিছু না। আমি স্যুপগুলো খাওয়ানোর পর হালকা কিছু মেডিসিন খাওয়াই। তুমি শুয়ে থাকো, আমি আসতেছি। আমি ট্রেটা নিয়ে রুম থেকে বের হয়ে যাই। ট্রেটা রেখে কাজের মহিলা আপাকে, আপা সকালে একটু তাড়াতাড়ি নাস্তা রেডি করেন, অফিসের আগে অন্য একটা জায়গায় যেতে হবে বলেই নিজের রুমে এসে শুয়ে পড়ি। ময়না পাশে শুয়ে আছে। এই এখন কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা আপনি এত ভালো কেন? কই আমি এত ভালো? হ্যাঁ আপনি অনেক ভালো। আচ্ছা হয়েছে, তোমার শরীর খারাপ, এবার ঘুমাও। আচ্ছা আপনি কিছু করেন না, তাহলে আমাকে ভাড়া করে এনে কি লাভ? কই করি না। ময়নার কোমর জড়িয়ে ধরেই আলতো করে একটা চুমু দেয়। এই যে জড়িয়ে ধরছি, তারপর চুমু দিছি। ময়নার হাসি পায় খুব। আপনি না পাগল। হ্যাঁ আমি পাগল, তবে বেশি না, অল্প। আর শোনো, কাল সকালে তোমার সাথে আমি তোমার ওইখানে যাব। কেন আমার নামে নালিশ করবেন তাই না? নাচু খালাকে যে আমি ছোট, আমাকে দিয়ে আপনার নেশা মিটে না। এই নেন জামা খুলে দিচ্ছি, ব্লাউজের বোতাম খুলতে খুলতে আদর করেন। আমিও বড় মেয়েদের মতো আপনার নেশা মিটিয়ে পারবো। আমি পারবো তো। আরে পাগল কি করতেছো? তোমার কিছুর জন্য যাব না, অন্য একটা কাজ আছে রে পাগল। মানে ব্লাউজের বোতামগুলো আমি আবার আটকে দিই। বলেন না কি কাজ? গেলেই দেখতে পাবে। এখন ঘুমাও। আমি ময়নাকে জড়িয়ে ধরে আছি, এমনভাবেই ময়না আমার বুকে মুখ গুছে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। পাশে ফিরে দেখি ময়না খুব কাঁপতেছে। মাথায় হাত দিয়ে দেখি ময়না জ্বর আসছে। থাপ্পড়টা মনে হয় বেশি জোরে মেরেছি। ইস, ধুর কেন যে মারতে গেলাম। ময়না, এই ময়না। কোনো সাড়া নেই। ময়নার কোনো হিতাহিত জ্ঞানও নেই। আল্লাহ, এখন কি করে আমি কিভাবে জ্বর কমাবো ওর? হ্যাঁ, মাথায় পানি দিলে হয়তো জ্বর কমতে পারে। আমি বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যাই, আর একটা বালতিতে করে পানি নিয়ে আসি। ময়নার মাথাটা ধরে সোজা করে শোয়ানো দরকার, না হলে মাথায় পানি দিতে পারবো না। মাথাটা ধরে সোজা করে দিতে যাব, এমন সময় ময়না আমাকে খামচে ধরে, আর অনেক কাঁপতেছে মেয়েটা। ময়না, এই ময়না, কি হয়েছে তোমার? খুব খারাপ লাগতেছে। ময়না একটু রেসপন্স করে, হুম। একটু ধৈর্য ধরো, আমি মাথায় পানি দিয়ে দেবো, দেখবা আর খারাপ লাগবে না। না পানি দিবি না তুই, একদম পানি দিবি না। রাতে তুই আমাকে থাপ্পড় মারছস, আমি খুব ব্যথা পাইছি। এখন থাপ্পড় দিবি তুই আমাকে, নাইলে কান্না করব আমি। আমার বুঝতে বাকি নেই মেয়েটা জ্বরে করে প্রলাপ করতেছে। একটু শোনো আমার কথা। না আমি শুনবো না। তুই আমাকে পাপ্পি দিবি, আমার পাপ্পি চাই। এই দিচ্ছি দিচ্ছি। দে আমাকে চুমু দে। আমি আস্তে আস্তে ময়নার ঠোঁটের দিকে মুখ নিয়ে যাই। ময়নার ঠোঁট জোড়া অনবরত কাঁপতেছে। কি আর করা, ময়নার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেই। উফ কি গরম, অগ্নিশিখার মতো ঠোঁট জোড়া গরম হয়ে আছে। ধুর আমি কি করতেছি? ও না হয় জ্বরে করে প্রলাপ করতেছে, আর আমি পাগলের মতো ওর কথা সায় দিচ্ছি। ঠোঁট জোড়া ছেড়ে দিয়েই ময়না আবার কান্না করে দেয়। আমার চুমু চাই। ও আল্লাহ, এখন কিছু করি আমি? এ শোনো, আগে তোমার জ্বরটা কমে যাক, পরে যত ইচ্ছা হয় চুমু খেও। না আমি এখন খাবো। বলে আমার ঠোঁটে চুমু দিতে থাকে। বেশি সময় হয়ে গেছে, মানে এখনো চুমু খাচ্ছেই। এই হয়েছে, এবার ছাড়ো বলে আমি নিজেকে ছাড়িয়ে নেই। এখন একদম চুপ করে থাকবা, আর একটা কথাও যদি বলো খারাপ হবে। তোমার কথা এতক্ষণ ধরে শুনেছি। ময়নার রেশ এখনো মিটেনি, সে আরও চুমু খাবে। আমি চুমু খাবো। আমি না করছি, এখন আর না, না হয় আবার থাপ্পড় দেবো যদি আমার কথা না শোনো। না না আমি শুনি তো। এখন লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকবা, আমি মাথায় পানি দেব। ময়না চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো শুয়ে আছে। আমি বেশ কিছুক্ষণ মাথায় পানি ঢালি, পরে মাথা মুছে দিয়ে বিছানায় শুয়ে দেই, আর পানির বালতিটা ওয়াশরুমে রেখে আসি। ময়না লক্ষ্মী মেয়ের মতো শুয়ে আছে। আমি গিয়ে ময়নার পাশে শুয়ে পড়ি, আর মাথায় হাত দিয়ে দেখি মনে হচ্ছে জ্বরটা একটু কমেছে। আমার শীত লাগতেছে। আমি কাঁথা দিয়ে ময়নার শরীর মুড়িয়ে দিই। আমি শুয়ে পড়ি, চোখটা প্রায় লেগে এসছে। এমন সময় অনুভব করি কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। পাশে ফিরে দেখি ময়না আমাকে জড়িয়ে ধরেছে। আমি ময়নাকে নিজের দিকে ছাড়িয়ে নিজের মতো করে শোয়ানোর ভিতার চেষ্টা করছি, কিন্তু না, সে যতই সারানোর চেষ্টা করি ময়না আমাকে আরও শক্ত করে আঁকড়ে ধরছে। না পারতেই এভাবে শুয়ে রইলাম। সকালবেলা কাজের মহিলা আপার ডাকে ঘুম ভাঙে। তখনও দেখি ময়না আমাকে অমনভাবে জড়িয়ে ধরে আছে। ময়নাকে নিজের থেকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে নেই। পরে ময়নাকে আস্তে আস্তে ডাকি। ময়না ঘুম থেকে উঠতে পারছে না, মাথা যেন তার ভার হয়ে আছে। মনে হচ্ছে মাথার মধ্যেই পাথর দিয়ে কেউ চাপা দিয়ে রাখছে। তাও কষ্ট করে উঠে ফ্রেশ হয়ে নেই। রাতের কথা কিছুই মনে নেই তার। ফ্রেশ হয়ে এসে দেখে আমি হাতে কি একটা নিয়ে দাঁড়িয়েছি। ময়না, এখানে চুপ করে বসো, খাট দেখিয়ে দিলাম। ময়না লক্ষ্মী মেয়ের মতো গিয়ে বসে পড়ে। সে একদিনে বুঝে গেছে আমার রাগ সম্পর্কে। সে জানে আমি যাই বলি তাই করি।
না হয় থাপ্পড়। সেভাবে থাক বাবা, দরকার নেই, কথা শোনাই ভালো। আমি বাটিতে করে দুধ আর পাউরুটি নিয়ে আসছি। ময়না চুপ করে বসে আছে আর আমি ময়নাকে খাইয়ে দিচ্ছি। এখন কেমন লাগতেছে তোমার? একটু ভালো, তবে মাথাটা অনেক ভার হয়ে আছে, মনে হয় কেউ মাথায় পাথর দিয়ে চাপা দিচ্ছে। আচ্ছা, রাতে কি কিছু হয়েছিল? কই না তো, কিছু হয়নি, কি হবে? না, আমার মনে হয় রাতে কিছু একটা হয়েছে, তাই বললাম। আমি খাওয়ানো শেষ করে, শোনো, কাপড় চেঞ্জ করবা না, যেমন আছো তেমনটাই থাকো। 5 মিনিট আমি আসতেছি, তারপর আমি তোমাকে নিয়ে তোমার সে পল্লীতে যাব। আমি এরই মধ্যে আমার পেয়েকে ফোন করে কিছু একটা বলে দেই। পেয়ে ঠিক জায়গায় পৌঁছে যায়। আমি ময়নাকে নিয়ে সেই নষ্ট এলাকায় রওনা দেই। আমি গাড়ি ড্রাইভ করছি, ময়না পাশে বসে আছে। আচ্ছা, আজকে কি আমি আবার রাতে আপনার বাসায় যাব? যাবা, কিন্তু সারা জীবনের জন্য। ময়নার কিছুই বুঝে আসছে না, কি বলে এই লোক। পৌঁছে গেলাম আমরা। গাড়ি থেকে নেমে, যাও, কাপড় চোপড় যাচ্ছে সব প্যাক করে নাও। কেন সব কাপড় চোপড় প্যাক করব কেন? কারণ আজ থেকে তুমি সারা জীবন আমার বাসায় থাকবে। আমি তোমাকে একেবারে এখান থেকে নিতে এসেছি। কি বলতেছেন এসব? আমি সারা জীবন আপনার বাসায় কেন থাকবো? আমি পতিতা, এই আমার স্থান। আর আপনার ভবিষ্যৎ আছে, আপনি বিয়ে করবেন, সংসার করবেন, কিন্তু এখন যদি আমার মতো পতিতাকে নিয়ে আপনার ঘরে রাখেন, আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আর লোকের নানান কথা বলবে। দুঃখিত, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। বলে রুমে চলে যায়। ময়নার কথা শুনে আমার রাগ উঠে যায়। গায়ে সমস্ত পশমের গোড়া দিয়ে যেন রাগের বিন্দু কণা বের হচ্ছে। আমি নাজু খালার কাছে যাই আর সমস্তটা খুলে বলি যে আমি ময়নাকে এখান থেকে নিয়ে যেতে চাই। এই নোংরা শহরে আমি ময়নাকে রাখতে চাই না। আপনার যত টাকা লাগে আমি দেব, কিন্তু তার বিনিময়ে আমার ময়নাকে চাই। সবই বুঝলাম, কিন্তু এইখানে ময়নার সবচাইতে চাহিদা বেশি, আর সে সবার থেকে সুন্দর বেশি। তার দিলে ব্যবসা আমার শেষ হয়ে যাইব। আপনার ব্যবসার কিছুই হবে না। আপনাকে আমি টাকা দেব যে সারা জীবন কিছু না করে বসে খেতে পারবেন। আমি মোটা অঙ্কের একটা ডোনার অফার করি। নাজু খালা মনে মনে বলে, ধুর, 1 ময়না গেলে কত ময়না আসবো? আর যা টাকা অফার করছে তাতে আমার এই ধান্দা না করলেও দিন সুন্দরভাবে কাটবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ময়না যদি রাজি না হয়? এতগুলো টাকা দিলাম, তাও যদি আপনি ময়নাকে রাজি করাতে না পারেন, তাহলে কিভাবে কি? আচ্ছা দাঁড়ান, আমি ময়নারে রাজি করাইতেছি। ময়না, তোর লাগে আমার কিছু কথা আছে। আমি জানি আপনি কি কথা কইবেন, কিন্তু আপনি ভালোই জানেন আমার মা এই জায়গায় পতিতা ছিল, আল্লাহ তাআলা নিয়ে গেছে। আর আমার জন্ম এই নষ্ট শহরে, আর আমার পেশা হাজার মানুষের সাথে বিছানায় শোয়া। আমার শরীর কারোর একার না। আর তার থেকে বড় কথা, মা মারা যাবার পর আপনারাই আমারে লালন পালন করেছেন। আর আমার মিতা ময়না, সে সারা জীবন আমার লগে বন্ধুর মতো ছিল। আমার ভালো খারাপ সে দেখছে, আমার শরীর খারাপ থাকলে সে সার্ভিস দিছে। আমি এই সবাইরে ফালাইয়া এই পুলদি থেকে একা চইলা যাব, তা কখনো সম্ভব না। এটাই আমার বাড়ি, এইটাই আমার আসল ঠিকানা। দেখ ময়না, আমি সব বুঝছি, কিন্তু একটা জিনিস কি জানোস, কখনো সুযোগ পেলে হাতছাড়া করতে হয় না। আর লোকটা তোরে ভালোভাবে রাখবো। আমি লোকটার চোখে তোর লাইগে টান দেখছি, হয়তো লোকটা তোরে ভালোবাসে। তুই যা, আমি তোরে কইলাম, তোর জীবন সুন্দর হইব অনেক। না, আমি যাবো না, কইছি যাবো না। থাক, কি আর করার, না জানলে তো আর জোর করতে পারুম না। নাজু খালার রুম থেকে বের হয়ে বলে, স্যার দেখেন, আমিও চাইছি ময়না আপনার লগে থাক, কিন্তু সে রাজি হয় না। আপনি চইলা যান। ইতিমধ্যে আমার প্রিয় চলে আসছে। স্যার, কাজ হয়েছে কি? না, তোমাকে যা যা বলেছি তাই এনেছো তো? হ্যাঁ স্যার, সব এনেছি। আপনি কি গাড়িতে বসুন, আমি আসছি। পেয়ে গিয়ে গাড়িতে বসে আমি নাজু খালাকে বললাম, আপনার টেনশন করতে হবে না, ওরে কীভাবে রাজি করাইতে হয় আমার জানা আছে। আমি ময়নার রুমে যাই। তোকে ভালো ভালো বলছি, রুম থেকে বের হয়ে আসবি, না হয় খারাপ হবে। আমার রাগ যেন অতিমাত্রায় উঠে গেছে। ইতিমধ্যে তুই তোকারি শুরু করে দিয়েছি। না, আমি যাব না। আমি ময়নার দিকে তেড়ে যাই। ময়নার পাশে একটা কাচের বোতল ছিল। ময়না সেটা ভেঙে ফেলে আর টুকরোগুলো হাতে নিয়ে, দেখেন, আমি যাবো না, বাস যাবো না। আপনি যদি আমারে জোর করেন তাহলে এই কাছের টুকরা গলায় বসাইয়া দিব। আমার রাগ যেন আরো চরম মাত্রায় উঠে গেছে। আমি খপ করে ময়নার হাতটা ধরে ফেলি আর জোর করে কাচের টুকরোটা হাত থেকে নিয়ে ফেলে দেই।
আর ময়নার গালে ঠাস ঠাস করে সেকেন্ডের মতো কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। ময়নার তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় আর কান্না করে দেয়। থাপ্পড় খুব জোরে মেরেছি, ঠোঁট কেটে গেছে ময়নার, মুখে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি সেই অবস্থায় আবার তেড়ে গিয়ে ময়নার গলা সজোরে চেপে ধরি। তোর খুব ভাগনা গজাইছে, হ্যাঁ? আমার কথার উপরে কথা বলছো জানোয়ার? তুই যাবি না, তোর ঘাড় যাবে। তোর ভালো করে বলছিলাম, তোর কথা কানে যায় না? এখন আঙ্গুলটা বাঁকাতেই হবে। তোরে এক কাপড়ে আমি এখান থেকে নিয়ে যাব। গলা ছেড়ে দিয়ে ময়নাকে কোলে তুলে নেই আর রুম থেকে বের হয়ে আসি। ময়না ছোটাছুটি করতেছে না আমার জন্য, কিন্তু আমার শক্তির সাথে সে পেরে উঠতেছে না। ময়না না পারতেই চুপসে যায়, আমার কোলে চুপ করে আছে। পিয়ে দরজা খুলে দেয়। আমি ময়নাকে নিয়ে ভিতরে ঢুকে পড়ি। ময়না চুপ করে আছে, কোনো কথা নেই। আর আমার তো মাথা ভরা রাগ উঠে আছে। বাসায় পৌঁছে যাই। নামো গাড়ি থেকে। ময়না গাড়ি থেকে নামে। আমি পিয়েকে বলে দিই যে আমি অফিসে আজকে যাব না। সে যেন ম্যানেজারকে বলে সবটা দেখে রাখতে। আর আমি যাওয়ার আগে পেয়েকে বলে কিছু কাপড় চোপড় কেনাকাটা করতে বলি ময়নার জন্য। পেয়ে সব ঠিকঠাক করে কেনাকাটা করে আনে। আমি তাকে বললাম সেগুলো ঘরের ভিতরে নিয়ে যেতে। আর আমি ময়নার হাত ধরে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে যাই। আর ময়নাকে বিছানার উপরে ছিটকে মারি আর রুমের দরজা আটকে দেই। রুমে ঢুকে, এবার বল কি বলবি? তোর খুব সাহস বাড়ছে না? খুব সাহস তোর আমার কথার উপরে কথা বলছোস? তখন নাজুখালাকে কি বললি? কি মনে হয় তোর আমি কিছু জানতে পারবো না? তুই সবার সাথে বিছানায় নগ্ন ঈশ্বর পণ্য, কারো একার প্রপার্টি না। আমি নিজে শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারি। ময়না জড়সড় হয়ে বিছানায় পড়ে আছে। আর গিয়ে ময়নাকে চাপটা ধরি। তোর খুব শখ না হাজার লোকের সাথে বিছানায় শোয়ার? দাঁড়া, তোর শখ আমি মেটাচ্ছি। ময়নার হাত দুইটা নিজের হাত দিয়ে বিছানায় চেপে ধরে রাখছি। আমি হাতটা তো জোরে চেপে ধরছি যে ব্যথায় ময়না চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। তা আমার রাগ কমতেছে না। আমি আমার মনোকামনা পূরণ করে তারপর ময়নাকে ছাড়ি আর বিছানা ছেড়ে উঠে যাই। তুই আজ থেকে এই ঘরেই থাকবি। আমার অনুমতি ব্যতীত ঘর থেকে এক কদমে বের হবে না। তোর জন্য সেটা মঙ্গল হবে না বলে রুম থেকে বের হয়ে যায়। ময়না এখনো বিছানায় পড়ে আছে। এমনিতে রাতের জ্বর, আর এখন আবার আমি। মানুষটাকে যতটা ভালো মনে করতাম মানুষটা ততটাই নিকৃষ্ট। মন বলতে কিচ্ছু নাই, পাষাণটার। ময়না উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই। তারপর বহু কষ্টে ফ্রেশ হয়ে আসে। ইতিমধ্যে কাজের মহিলা পর রুমে ঢুকে হাতে খাবার নিয়ে, ম্যাম ধরেন, এইগুলো খেয়ে নেন। স্যার বলে গেছে আপনারে যাতে কিছু খাওয়াই দেই। না, আমি খাবো না। আপনার স্যারকেই খাইতে বললেন আসলে। আমার লক্ষ্মী বোন, প্লিজ আপনি আমার কথাটা শোনেন। স্যার যদি এসে দেখে আপনি কিছু খান নাই, পরে আমাকে সহ বকাবাজি করবে। না, আমি খাবো না বলছি, খাবো না। আচ্ছা, আপনার খাইতে হবে না, আমি খাওয়াই দিচ্ছি। প্লিজ না কইরেন না। বলে মুখের সামনে খাবারের লোকমা ধরে। না হয় আজকে আমার কপালে শনি আছে। ময়না না করতে পারলো না। কাজের মহিলা নিজের হাতে ময়নাকে খাইয়ে দিচ্ছে। ম্যাম, আপনার একটা কথা কই, স্যারের না অনেক রাগ। আজকে যখন আপনারে নিয়ে আসছে তখনই আমি বুঝছি কোনো সমস্যা হয়েছে। খুব রেগেছিল স্যার। আর স্যারের যখন রাগ ওঠে কেউ তারে দমাইতে পারে না। আর স্যারের মনে অনেক কষ্ট। কেউ যদি তার মনে জায়গা করে নিতে পারে, তার কষ্টগুলো ভাগ করে নিতে পারে, তাহলে স্যার তাকে মাথায় তুলে রাখে। বিশ্বাস করেন, স্যারের যত রাগ তার থেকেও কয়েক শত গুণ বেশি তার মনে ভালোবাসা। স্যারের মনে একবার যে জায়গা করে নিতে পারে, তার আর কিছু দরকার নাই। হইছে, আর বলতে হবে না। ওই মানুষটা একটা পাষাণ। তার সারা শরীর জুড়ে শুধু হিংস্রতা আর কিছুই না। আমি জানি আপনার হয়তো এখন আমার কথা বিশ্বাস হইতেছে না। দেখবেন এমন একটা সময় আসবে, আপনি আমার কথা সত্যতা ওই দিন বুঝবেন। ইতিমধ্যে আমি ঘরে ঢুকি। আপা কই আপনি? সে কি কিছু খাইছে? আপা খাইছে, কিন্তু অনেক কষ্ট করে খাওয়াইতে হইছে। পেয়ে যে কাপড়গুলো কিনছে সেগুলো থেকে এক স্যুট কাপড় নিয়ে রুমে ঢুকে দেখি ময়না মন হয়ে রুমে বসে আছে। এই নাও, এগুলো পরে নাও। না, আমি পারবো না। দেখো, আমি সেই সময়ের জন্য সরি, মাপ চাই। নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি, তাই রাগের মাথায় কিছু করে ফেলেছি। আর তুমি যদি ভালোভাবে এসে পড়তা তাহলে কিন্তু এত কিছু হতো না। প্লিজ এবার কাপড়গুলো চেঞ্জ করে নাও। ময়না কিছু বলে না, আমার দেওয়া কাপড়গুলো হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর ইতিমধ্যে আমার মোবাইলে একটা ফোন আছে।
মোবাইলের স্ক্রিনের নাম্বারটা দেখে মেজাজটা খারাপ হয়ে যায়। তাও শান্ত মাথায় ফোনটা রিসিভ করে সালাম দেয়। হ্যালো মা, আসসালামু আলাইকুম। আমার মা ফোন করেছে, মানে আমার বাবার বর্তমান ওয়াইফ। কিন্তু আমার আপন মা তো মারাই গেছে অসুস্থতার কারণে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনার না জানলেও চলবে। আর আপনি তো কোনো কারণ ছাড়া আমাকে ফোন করেন না। ফোন করার পিছনে কোনো না কোনো কারণ থাকেই। সো কারণটা বললে ভালো হতো। আকাশ, তুমি বরাবরের মতোই জেদে রয়ে গেছো। তোমার স্বভাব একটুও পাল্টায়নি। আর তোমার ভালো থাকার উত্তর না হয় নাই দিলে, কিন্তু আমি কেমন আছি সেটা জানতে চাইবে না? সেটা আপনার প্রয়োজন মনে করি না। সো যা বলতে ফোন করেছেন সেটা বলুন। আকাশ, তুমি অভিনয় রয়ে গেছো। আর হ্যাঁ, যেটার জন্য ফোন করলাম, শুনলাম তুমি নাকি বাড়িতে কোন মেয়েকে নিয়ে উঠেছো, আর তাও আবার প্রতিষ্ঠিত। বাহ, এটাও পৌঁছে গেছে আপনার কান অবধি? সেটা আমি না, পাড়ার অনেকের কানে পৌঁছে গেছে এই খবর। হ্যাঁ, তো কি হয়েছে? উঠেছি। আকাশ, তোমার একটা বারো আমাদের মান সম্মানের কথা অন্তত ভাবা উচিত ছিল। হয়েছে, আর বলতে হবে না। কাকে বলছেন সম্মানের কথা? আপনার আছে সম্মান? মাটা মারা যায় আমার অনেক কষ্টে। মা জীবিত থাকাকালীন বাবার সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল। মা কোনোদিন প্রতিবাদ করেনি। আর আপনাদের এই অবৈধ সম্পর্ক সারা দুনিয়ার মানুষ জানত। সবাই মুখে বলা বলি করলেও আমার মা কোনোদিন কোনো কিছু বলেনি আপনাদের। বরাবরের মতো বাবাকে ভালোবেসে গেছেন, সম্মান করে গেছেন। কিন্তু মা মারা যাওয়ার সপ্তাহখানিক পরে বাবাকে নির্লজ্জের মতো বিয়ে করে বসেন। মায়ের চোখে তখনও রেশ কাটেনি, অথচ বাবার গলায় ঝুলে পড়লেন। তখন আপনাদের সম্মান কোথায় ছিল? দেখো আকাশ, আমার কিছু বলো নেই, তবে মা হিসেবে তুমি আমাকে বলতে পারতে কথাগুলো। তোমার যাকে নিয়ে ভালো লাগে থাকো, আমার কোনো আপত্তি নেই। আর একটা কথা মনে রেখো, তোমার দুই ভাই আমাকে মা হিসেবে মনে নিতে না পারলেও বড়ের মতোই তোমাদের আমি সন্তানের মতো করি। শেষ একটা কথা বলি, যাই করো অন্তত আমাদের জানিয়ে করো। ভালো থেকো, বাই। ফোন কেটে দেয়। আমি ফোনটা পকেটে রাখবো এমন সময় দেখে ময়না পিছনে দাঁড়িয়ে আছে। ময়না কিছু শুনলো না তো? আমার ঘরোয়া ব্যাপার আমার ফ্যামিলি ছেড়ে বাইরে তেমন কেউই জানে না। তুমি কখন বের হলে? ময়না কোনো কথাই নেই, চুপ করে বারান্দায় চলে যায়, চুল আঁচড়াতে আঁচড়াতে। আমি তার পিছনে পিছনে বারান্দায় যাই। ময়নার গাড়ির এক পাশের বেয়ে চুলগুলো নামিয়ে দিয়ে ময়না দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে ময়নার কোমর জড়িয়ে ধরি আর ময়নার ভেজা চুলে মুখ গুজে দেই। আমি ময়নার ভেজা চুলে ঘ্রাণ নিতে ব্যস্ত, কিন্তু ময়নার কোনো রেসপন্স নেই। ময়না ঠাই সেভাবেই দাঁড়িয়ে। কি হয়েছে তোমার? কোনো কথা বলছো না কেন? তোমাকে জড়িয়ে ধরে তো অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো তোমাকে? ময়নার কোনো রেসপন্স নেই। এই মেয়ে, কথা বলো না কেন? কি বলবো? তোমাকে কি জিজ্ঞাসা করেছি? আমার কিচ্ছু বলার নাই। বলার নেই কেন? আমি তো তোমায় জড়িয়ে ধরেছি, তাই তোমার তো বলার অধিকার আছে। আমার কোনো অধিকার নেই, আর বলতেও চাই না। অধিকার থাকলে এভাবে আমার উপর হুকুম খাটাতেন না। তুমি এখন আমার উপর রাগ করে আছো? না, রাগ কেন করব? আর আমার রাগ করারই বা আর না করার কারো কাছে কোনো মাইনে রাখে না। আমি ময়নাকে ছেড়ে দেই আর বলি, রাগ করো, সমস্যা নেই, বিকেলে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। বলে বারান্দা থেকে চলে যায়। দুনিয়ার মানুষগুলো কি আজীব ধরনের, কখন কি চাই বুঝাই মুশকিল হয়ে ওঠে। আমি সারাটা সময় বাইরে ছিলাম। বিকেলবেলা এসে দেখে ময়না এখনো বসে আছে, রেডি হয়নি। ময়না, তোমাকে আমি কি বলে গিয়েছিলাম? মনে নাই। বলে গিয়েছিলাম না বিকেলে ঘুরতে যাব? ভুলে গেছি। আমি পেয়েকে দিয়ে অনেকগুলো শাড়ি কিনেছিলাম, সেখান থেকে একটা বের করে, এই নাও, যাও রেডি হয়ে নাও। ময়না শাড়িটা হাতে নিয়েই। আচ্ছা। জানি ময়না ইচ্ছে করে রেডি হয়নি, আর আমি ভালো করে লক্ষ্য করি যে ময়না আমার সাথে গা ছাড়া কথা বলে। হয়তো আমার সাথে কথা না বলে সে বাঁচে। মেয়েটাকে ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিনই ভালো লাগে। এটাকে ভালোবাসে কিনা জানি না, তবে কেন জানি মনে হয়েছিল মেয়েটা আমার কষ্টের ভাগ বহন করতে পারবে। হয়তো আমি ভুল ভেবেছিলাম। আর সমস্যা নেই, তুমি কথা বলতে চাও না, বলো না, কিন্তু আমি আমার মতো বলে যাব। দেখবো কত সময় এভাবে থাকো। ময়না, একটু পরে রেডি হয়ে আসো। ময়নাকে দেখে হাসি যেন আটকে রাখতে পারছি না। শাড়ি পরেছে না অন্য কিছু পরেছে কে জানে, মনে হচ্ছে যে শাড়িটা শুধু কোনোরকম গায়ে মুড়িয়ে বের হয়ে আসছে। এই, এটা কি পরছো? কেন শাড়ি? শাড়ি সেটা আমিও জানি, কিন্তু এইভাবে শাড়ি পরে পাগল? এই একদম হাসবেন না, আমি শাড়ি পরতে পারি না। বজ্জাত বেটা দেখিস, তোর বউ তোকে রেখে চলে যাবে। বউ হারাবি তুই, বউ বজ্জাত কুমড়া।
দেখি এদিকে আসো, আমি ঠিক করে দিচ্ছি। ময়না শাড়িটা ধরে আমার সামনে আসবে এমন সময় শাড়িতে উপরে পড়ে হুমড়ি খেয়ে যেতে নেয়, আর আমি তাকে ধরে ফেলি। মানুষকে বকা দিলে এমনটাই হয়। কই আমি আপনাকে বকা দিচ্ছি? বচ্চাত লোকটা কি করে জানলো আমি ওনাকে বকা দিচ্ছি? কোনো জাদুটা তো জানে নাকি? আল্লাহ জানে যে মনের কথা পড়তে পারে। আমি ময়না শাড়িটা ঠিক করে দেই। চলো এবার। ওকে। ময়না চুপ। এই ওয়েট, কিসে জানি একটা কমতি লাগছে তোমার চেহারায়। হ্যাঁ হ্যাঁ, খুঁজে পেয়েছি। তুমি দাঁড়াও, আমি আসছি। দৌড়ে নিচে চলে যাই। আপা, আপনার কাছে টিপ আছে? কপালে দেয় যে। ভাইজান, আপনি টিপ দিয়ে কি করবেন? আরে ময়নাকে পরাবো। ভাইজান আছে, দাঁড়ান, ব্যাগ থেকে বাইর করে দিতাছি। আমি টিপটা নিয়ে দৌড়ে আবার রুমে আসি আর টিপটা ময়নার কপালে পরিয়ে দেই। এবার এসে চলো, একদম পরি লাগতেছে। বচ্চাত লোক পাম দেওয়ার ক্ষেত্রে 1 নাম্বার। গাড়ি নিয়ে বের হই আমি গাড়ি ড্রাইভ করতেছি আর ময়না পাশের সিটে বসে আছে, কিন্তু কোনো কথা বলতেছে না। আমি টুকিটাকি কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু ময়না কোনো কথাই বলতেছে না। আমি একটা পার্কের সামনে গাড়ি সাইড করি, নামো। পরে আমি আর ময়না পার্কের ভিতরে ঢুকি। ময়না, পার্কটা অনেক সুন্দর না? ময়না কিছু বলে না। বেশ অনেকটা সময় দুজনে পার্কের মধ্যে হাঁটাহাঁটি করি। ময়না, চল এবার বের হওয়া যাক। এত সময় ধরে ময়না একটা শব্দ কথা বলেনি। পার্ক থেকে বের হওয়ার সময় দেখি আমার কিছু ফ্রেন্ড পার্কে ঢুকতেছে। আমার ফ্রেন্ড থেকে একজন, আরে মাম্মা, তুই এখানে? কতদিন পর দেখা। হ্যাঁ রে, অনেকদিন পর দেখা। কেমন আছিস তোরা? ভালোই। কে রে মালটা, কে রে? তুই বিয়ে করলি কবে? শালা দাওয়াত দিলি না? অন্তত একটা বার তো ফোন করে বলতে পারতি। ধুর, না রে, তেমন কিছু না। আর বিয়ে করলে তোরা বলতে পারতি না? তোদেরকে না জানি কিছু করবো না। হয়েছে, আর বলতে হবে না। বলার সময় সবাই এমন বলে, কিন্তু করার সময় কিভাবে ঝামেলা কমাবে সেটা ভাবে। অনেকটা সময় আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি। তারপর আচ্ছা তোর থাক, পরে কথা হবে বলে পাশে ফিরে দেখি ময়না নেই। গেল কোথায় মেয়েটা? চলে গেল না তো কোথাও? না, বিপদে পড়লো না কি কে জানে। অনেকটা সময় ময়নাকে খুঁজলাম, ময়না কোথাও নেই। চোখটা যেন লালচে হয়ে আসতেছে। চোখের কোণে অনুভব করলাম হালকা জল জমা হয়ে আছে। হঠাৎ পার্কের একটা কোণায় দেখি ময়না একটা বাচ্চা মেয়ের সাথে দৌড়াদৌড়ি করে খেলতেছে। ওহ আল্লাহ, মনে যেন শান্তি পেলাম। আমি ময়নার কাছে গিয়ে, এ মেয়ে, কোথায় গিয়েছিলে তুমি? এতক্ষণ মনটা যেন হাসি খুশি ছিল। আমি ডাক দেওয়ায় বেজার হয়ে গিয়েছে। আমি তোমাকে কত খুশি তুমি জানো? হ্যাঁ। ময়না চুপ, কোনো কথা নেই। চলো বলে ময়নার হাত ধরে হাঁটা দেই। প্রায় অনেকটা রাত হয়ে গেছে। আমি ময়নাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাই। কি খাবে বলো? আমি কিছু খাবো না। খাবো না বললেই হলো নাকি? অনেকটা সময় হয়ে গেছে, ঘর থেকে বের হয়েছি, এখনো কিছু খাওনি। আমি নিজের মতো করে দুজনের জন্য খাবার অর্ডার করি। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে, মানে তুমি একটু দাঁড়াও, আমি আসছি বলে দোকানে গিয়ে একটা সিগারেট ধরাই। এমন সময় কিছু বাজে ছেলে পেলে ময়নার সাথে খারাপ আচরণ শুরু করে। এ চল না, মাস্তি করি, চল না, একটু সুখ দিবি আমাদেরকে। ময়নার গায়ে হাতও দেয়। আমি এসে দেখি ছেলেগুলো ময়নার গায়ে হাত দিয়ে অসভ্যতামি করতেছে। আমার মাথা বিগড়ে যায়। আমি হাতের পাশে একটা কাঠের টুকরার মতো কিছু একটা পাই, সেটা দিয়ে একটা ছেলের মাথায় সোজা বাড়ি মারি। সাথে সাথে ছেলেটা মাটিতে লুটে পড়ে। তারপর দ্বিতীয়জনকে মারার সাথে সাথে লাঠিটা ভেঙে যায়। তারপর একটা ছেলে দৌড়ে আসে আমাকে মারার জন্য। আমি তাকে হাত দিয়ে গলা চেপে ধরি, কিন্তু হঠাৎ কেউ একজন আমাকে পেছন থেকে ছুরি মেরে দেয় আর তারা পালিয়ে যায়। ময়না দৌড়ে আসে আমার কাছে, আর আমার পিঠ থেকে অনবরত ব্লিডিংই হচ্ছে। আমার এই অবস্থা দেখে মানে চিৎকার করে কান্না করে দেয়। এই কি হয়েছে আপনার? কথা বলেন না। কথা বলতেছেন না কেন? প্লিজ কথা বলেন। এই কথা বলেন না। আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে, দুনিয়াদের অন্ধকার লাগতেছে আমার। মনে মনে বলি, এখন কেন কান্না করতেছো? আমি তো তোমার কেউই হই না। আরও কথা না বলে থাকো। সারাদিন আমি তোমার সাথে কথা বলার জন্য চাইছি, কিন্তু কথা বলেনি। কিন্তু এখন আমার কাছে অবশিষ্ট আর কোনো শক্তি নেই যে আমি তোমার সাথে কথা বলবো। কিন্তু এখন তুমি আমাকে জোর করতেছো কথা বলার জন্য। ময়না বাচ্চা মেয়ের মতো কান্না করেই যাচ্ছে। আমার কাছে কথা বলার শক্তি নেই। আমি অনুভব করি কারো কোলে আমার মাথা। এবার আমার আর কিছুই মনে নেই। আজ 2 দিন পর আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি। চোখ খুলে দেখি আমার বাবা আমার পাশে বসে আছে, আর আমার ছোট ভাই রোহান মাথায় হাত দিয়ে দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি কোথাও ময়নাকে দেখতে পাচ্ছি না। কিরে, এখন কেমন লাগছে? আমি আস্তে আস্তে চোখ খুলি। হ্যাঁ বাবা, ভালো। আর রোহান দৌড়ে আমার কাছে আসে। ভাইয়া, তোর এই অবস্থা কে করলো? একবার খালি নামটা বল, দেখো আমি ওদের কি হাল করি। আরে রোহান, চান না, আগে বল তোরা কখন এলি আর তোদের খবর কে দিল?
কে আবার? তোর অফিসের পিএ ফোন দিয়ে সব বললো। তারপর আমি আর বাবা চলে আসলাম। মাও আসতে চেয়েছিল কিন্তু আমরা না করেছি। রোহান, একটা মেয়ে ছিল আমার সাথে, সে কোথায়? সে এখানেই ছিল, একটু আগে কোথায় যেন গিয়েছে। তোর মা বাসায় একা, আমার যেতে হবে। আমি তোর মাকে নিয়ে তোর বাসায় আসবো। রোহান, তুই থাক। তার আর কোনো দরকার পড়বে না, রোহান থাকলেই হবে। ওকে, তোর যেমনটা মনে হয়। কিন্তু একটা জিনিস কি তুই জানিস? তুই তোর মাকে এখনো চিনতে পারলি না। ঘৃণার চোখেই দেখিস সর্বদা, কিন্তু সে তোকে বরাবরের মতোই ভালোবাসে। ওই মহিলাকে নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই, তাই কথা বাড়ালাম না। বাবা চলে গেল, রোহান কেবিনে একা। ভাইয়া, কাজটা ঠিক করলি না। তুই বিয়ে করে নিলি, বাবা মাকে বলিসনি, ভালো কথা। অন্তত আমাকে একটুবার বলতে পারতি। মায়ের মতো আমাকেও এতটা ঘৃণা করিস? আরে তেমন কিছুই না রে ভাই, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। ভাই থাক, আর বলতে হবে না। আমি নিজের চোখে দেখেছি মেয়েটা এই দুদিন যাবৎ কি না করেছে। এক ফোঁটা ঘুম পর্যন্ত যায়নি, সারাক্ষণ তোর পিছনেই লেগেছিল। আর এমনটা শুধু একটা স্বামীর জন্য তার স্ত্রী করতে পারে। না, ময়নার আসল পরিচয় ওকে দেওয়া যাবে না। ভাই দেখ, কিভাবে কি হয়ে গেছে বুঝে উঠতে পারিনি। ভাই রাগ করিস না। আচ্ছা যা, রাগ করলাম না, কিন্তু ভাবি কই? আমার সাথে পরিচয় তো করিয়ে দে। ইতিমধ্যে ময়না কেবিনে আসে। ময়নাকে দেখে বড়সড় একটা শখ খেলাম। এই 2 দিনে কি হাল করেছে মেয়েটা নিজের। চোখে নিচে কালি পড়ে গেছে, মনে হচ্ছে নেশা করে এসেছে, এমন দেখাচ্ছে তাকে। ময়না আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে তাড়াতাড়ি আমার কাছে আসে। কেমন লাগছে এখন আপনার? ভালো। আর ময়না শোনো, এই হচ্ছে আমার ছোট ভাই। ভাবি, আমি আপনার হাজবেন্ডের ছোট ভাই। আপনি কিন্তু দেখতে সেই কিউট। রোহানের কথাগুলো যেন মাথার উপর দিয়ে চলে গেল। ভাবি মানে? আরে ভাইয়া, বউ মানে তো আমার ভাবি, তাই না? ময়না কিছু বলতে যাবে তার আগে ময়না হাত চেপে ধরি। আরে রোহান, বিয়ে করেছি কিছুদিন হয়েছে, ও এখন এইসব অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। পরে তোর ভাবি আর দেবর আলাপ করিস, এখন চুপ যা। ময়না এবার আরো একটা বড় ঝাটকা খেলো। কি হয়েছে? 2 ভাই কি পাগল হয়ে গেল নাকি? উনি যা বলল সে তো আকাশ ছোঁয়া কথা। পতিতা আর ভাবি আমি কোনোভাবেই মেলাতে পারছি না। একটিবার ডাক্তার সব চেক আপ করে বলল, উনি এখন সুস্থ আছেন, আপনারা চাইলে বিকেলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। কিন্তু মনে রাখবেন, ঘাটা এখনো শুকায়নি, সেদিকে একটু সাবধান থাকবেন। ডাক্তার চলে গেল আর আমাকে রিলিজ করে বিকেলে বাসায় আনা হলো। আর রোহান এসেছে শুনে কাজের মহিলা আপা তাড়াতাড়ি করে রুম গুছিয়ে দিল। রোহান রুমে গিয়ে রেস্ট করছে, আমাকে আমার রুমে নিয়ে শুয়ে দিল। আমি শুয়ে আছি, ময়না পাশে বসে আছে। একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলো। তখন রুহান ভাইকে এসব কি বললেন? বউ ভাবি এসব কি? এইসব তুমি বুঝবে না, আর তোমাকে একটা জরুরি কথা বলার আছে। কি? দেখো, তুমি কি সেটা আমি জানি, আর তোমার আর আমার সম্পর্ক কি সেটা আমরা দুজন জানি। কিন্তু আমার ছোট ভাই রোহান আর বাইরের কেউ বিষয়ে অবগত না। কিন্তু তুমি সবাইকে বলবে তুমি আমার ওয়াইফ। ময়নার জন্য রীতিমতো বড়সড় ধরনের আরও একটা শখ খেলো। কেন আমি এটা কেন বলতে যাব? কারণ আমি বলেছি তাই। না, আমি পারবো না সবাইকে ঠকাতে। আর আপনি এটা ভুলে যাবেন না আমি কে বা কি আমার পেশা। আর এই মিথ্যা পরবর্তী সময়ে আপনার লোকসান করবে। তোকে এত কথা বলতে বলেছি বলে ময়নার কোমরে হাত দিয়ে একটা হ্যাঁচকা টান দিই, আর ময়নার মুখটা একদম আমার মুখের সামনে নিয়ে আসি। ময়নার গাঢ় নিঃশ্বাসটা একদম আমার মুখে গিয়ে পড়ছে। এই মেয়ে, তুই কি কিছুই বুঝিস না? হ্যাঁ, আর তুই এত কথা কেন বলিস? না, আমি কিছু বুঝি না তো। আর আমার বেশি কথা বলতে ভালো লাগে। চুপ, একদম চুপ। আর কোনো কথা না বলে ময়নার মুখে আঙ্গুল দিয়ে ময়নার মুখ বন্ধ করে দিই। আর আস্তে আস্তে ময়নার ঠোঁট জোড়ার দিকে আমি এগোতে থাকি। তারপর ময়নার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেই। ময়না চুপসে যায় আমার ঠোঁটের উষ্ণতা পেয়ে, আর আমাকে খামচেও ধরে। কিন্তু কোথায় খামচে ধরেছে সে নিজেও বলতে পারে না। আমি ব্যথায় উহ করে উঠি। ময়নার খেয়াল হয় যে ময়না আমার জখম স্থানে খামচে ধরেছে। আমার প্রাণ যেন বের হয়ে যাচ্ছে ব্যথায়। সরি, বিশ্বাস করুন, আমি আপনার ওই জায়গায় ইচ্ছে করে ধরিনি, নিজের অজান্তেই ধরে ফেলেছি। উফ আল্লাহ গো, কি ব্যথা! একটু দেখি না কোথায় লেগেছে। আগে বলো সবাইকে তুমি কি বলবে? তুমি আমার কি? বদলোক, ব্যথায় মরে যাচ্ছে, তারপরে উনি ওনার কথা বলেই যাচ্ছে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে দেখি না কোথায় লেগেছে আপনার। ও আল্লাহ গো, ব্যথায় মরে গেলাম, তাড়াতাড়ি বলো না, খুব ব্যথা লাগতেছে। ওয়াইফ বলবো, ওয়াইফ। এবার তো একটু দেখতে দিন প্লিজ, আমার খুব খারাপ লাগতেছে। মাথা নিচু করে মুখটা কালো করে ফেলেছে।
কই ব্যথা, কোথাকার ব্যথা? সে তো কবেই কমে গেছে। তোমার মায়াবী চেহারাটা দেখে প্রথমে একটু ব্যথা পাইছি, কিন্তু তুমি যখন চিন্তিত হয়ে পড়লে তখন তোমার হতাশাপ্রান্ত চেহারা দেখে আমার ব্যথা চলে গেছে। এতক্ষণ তো ঢং করছি যাতে তোমার মুখ থেকে কথাটা বলতে পারি। ফুয়েননি, পোলা কোনহানকার, সত্যি আপনি একটা বদ লোক। থাকবো না আর আমি। বলে রুম থেকে চলে যাবে এমন সময় আমি টান দিয়ে বকে নিয়ে নেই। পাক্কা 20 মিনিট জয় বাংলা কনসার্ট চলছে, শুধু খাট ভাঙ্গার কার্যক্রম বাকি ছিল। আমি অসুস্থ তা না হলে তা বাকি রাখতাম না। 20 মিনিট পর আমি ময়নাকে ছেড়ে দেয়। ময়না আর আমি দুজনে হাঁপাচ্ছি, খুব মজা। বদ লোক। ময়না কাপড় গুছিয়ে রুম থেকে বের হয়ে যায়। একটু পর কাজের মহিলা বা সবার জন্য নাস্তা রেডি করে রোহানের রুমে দিয়ে আসে, আর আমারটা ময়নাকে দেয়। আপা, আপনি একটু আকাশ ভাইয়াকে নাস্তাগুলা খাওয়াই দিয়েন। আচ্ছা। নাস্তা নিয়ে আমার রুমে আসে ময়না। দেখে ওঠেন, একটু নাস্তাগুলো খাইয়ে দেই। না, আমি তো নাস্তা খাই না, আমি তো ওইটা খাই। তখনের ওইটা খুব ভালোই লেগেছে আমার। কোনটা? ওই যে একটু আগে 20 মিনিট। আপনি আসলেই একটা বদ। খুব। আমি পারবো না, আপনারটা আপনি নিজে খান। বলে রুম থেকে বের হবে এমন সময় আমি হাতটা ধরে ফেলি আর বলি, এমন করো না, আচ্ছা যাও, আর বলবো না। তারপর ময়না খাওয়াই দিয়ে নিজেকে নাস্তা করে নেয়। রোহান নাস্তা করে আবার ঘুম দিয়েছে। রাতের বেলায় সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে। ময়না আমাকে খাই দিয়ে নিজে খায় আর আমার পাশে এসে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ ময়না খেয়াল করে আমি ব্যথায় কাতরাচ্ছি। ময়না কি করবে বুঝতে পারছে না। যখন স্থানটার ব্যথা করতেছে, তার উপরে শীতকাল। ময়না তাড়াতাড়ি গিয়ে রোহানকে ডাক দেয়। রোহান দৌড়ে আমার রুমে এসে দেখে আমি ব্যথায় করে কাতরাচ্ছি। রোহান তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার তাকে কিছু মেডিসিনের কথা বলে আর বলে গরম কিছু থাকলে সেটা দিয়ে সেক দিতে। ভাবি, এখন তো দোকান সব অফ, এত রাতে মেডিসিন কোথায় পাবো? আপনি একটা কাজ করেন, একটা পাতিলে করে গরম পানি নিয়ে আসেন আর সাথে একটা কাপড় নেকড়া। ময়না তাড়াতাড়ি পানি গরম করে আনে আর একটা কাপড়ের ন্যাকড়া আনে। ভাইয়া ধরেন। পরে রোহান ন্যাকড়াটা পাতিলের সাথে ধরে আর একটু গরম করে আমাকে চেক দেয়। অনেকটা সময় এমন করে আমি আগের থেকে একটু স্বাভাবিক হই। হয়েছে, এবার আপনি নিয়ে ঘুমান, আমি দিচ্ছি। আর এখন তো অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। আচ্ছা ভাবি, তবে কোনো সমস্যা হলে আমাকে ডাক দিয়েন। আচ্ছা ভাইয়া। ময়নার রোহান যেভাবে চেক দিয়েছে সেভাবে করে আমার জখমে চেক দিচ্ছে। ময়না পুরো ক্লান্ত হয়ে গেছে। আর কত, একটা মানুষের পক্ষে এর বেশি করা সম্ভব নয়। 2 দিন হসপিটালে না ঘুমানো অবস্থায়, তার উপরে আজ রাতে চোখের পাতা এক করতে পারেনি। ময়নার ঘুমে চোখ ফেটেই যাচ্ছে। ময়না চেক দিচ্ছে আর চিমুচ্ছে। এক পর্যায়ে চিমুতে বসার মধ্যে ঘুমিয়ে পড়ে। আমি সকাল উঠে দেখি পায়ের উপর ভার লাগছে। ভালো করে খেয়াল করে দেখে ময়না আমার পায়ের অর্ধাংশে ঘুমিয়ে পড়েছে। কি হলো, এভাবে ঘুমিয়ে আছো কেন মেয়েটা? পাশে তো বালিশ আছে, ভালো করে ঘুমালেই তো পারে। হঠাৎই রাতের কথা মনে পড়ে যে ময়না সারা রাত আমার জখম স্থানে চেক দিয়েছে। আমি কোনো মতো ময়নাকে তেড়ে বালিশে শুয়ে দিই। যদিও আমি অসুস্থ, কষ্ট হলে কিছু করার নেই। মেয়েটা সারা রাত আমার জন্য চোখের পাতা এক করেনি, ওর জন্য একটু তো কষ্ট করাই যায়। আমি আবারও ঘুমিয়ে পড়ি। ঘরের বড় ওয়াচটা বেজে ওঠে। ময়নারও ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে 10টা বাজে। পাশে ফিরে দেখে আমি এখনো ঘুমিয়ে আছি। আল্লাহ, 10টা বাজে, এই মানুষটা কি খেয়েছে সকালে আল্লাহই জানে। তাড়াতাড়ি করে উঠে নিচে যায় আর কাজের মহিলা আবাকে বলে, আপা কতটা সময় হয়ে গিয়েছে, আপনি আমাকে ডাকেননি কেন? ধুর, কত দেরি হয়ে গেল। আর ওনাকে নাস্তা করা হয়নি এখনো। উনি কি কিছু খেয়েছেন? আপা, আমি আপনাকে ডাকার জন্য গেছিলাম তো, আর ভাইয়ের জন্য নাস্তাও নিয়ে গেছিলাম। কিন্তু যখন আমি আপনাকে ডাক দিছি, ভাইয়া আমাকে বারণ করছে আপনাকে ডাকতে। পরে আমি ওনাকে বলছি তাহলে আপনি নাস্তা করে নিন। উনি বলছে না, আপনি উঠলে নাকি আপনার হাতে খাবে। উফ, আল্লাহ, লোকটা আমার মধ্যে এমন কি দেখছে আল্লাহই জানে। ময়না তাড়াতাড়ি করে নাস্তা নিয়ে আমাকে ডাক দেয়, পরে নাস্তা খেয়ে দেয়। আচ্ছা, আপনি কি বলেন তো, কতটা সময় হয়েছে? আপনি নিজেও তো নাস্তাগুলো খেতে পারতেন। আমার ইচ্ছে হয়নি তাই খাইনি। কেন? কি ইচ্ছা হয়েছে আপনার? তোমার হাতে খেতে। আরো কত কি যে শোনার বাকি আছে আমার। পরে ময়না নিচে চলে যায়। পরে ময়না আবার রুমে এসে আর বলে, কাজের আপা জিজ্ঞাসা করছে কি রান্না করবে আজকে। তোমার যা ভালো লাগে তাই গিয়ে বলো রান্না করতে। কেন? আমি কেন বলতে যাব? আপা আপনাকে জিজ্ঞাসা করেছে? দেখো, রাগ উঠাবে না বলে দিলাম। তোমাকে বলতে বলেছি, তুমি বলবে। আচ্ছা, এত রাগেন কেন? পরে ময়না চলে যায় আর নিজে নিজে বলে,
ধুর, কার পাল্লাই বললাম আমি? এত রাগে লোক কোথাকার, কথায় কথায় রাগ করে। এত রাগ ওনার আসে কোথা থেকে আল্লাহই জানে। এরপর ময়না কাজের মহিলা আপাকে নিজের মতো করে রান্নার মেনুটা বলে, আর ওনার কাজে হালকা পাতলা সাহায্য করছে। আর মনে মনে ভাবে, আমি কোথায় ছিলাম, কি করছি, আর এখন কোথায় আছি, আর কি করতেছি, আর ভবিষ্যতে কই থাকবো কে জানে। তবে এইটুকু জানি, এই বাড়ির মায়ায় জড়িয়ে গেছি, এই বাড়ির কারোর প্রতি মন বসে গেছে। নিজের ভেতরে এক অনুভূতি কাজ করতেছে। ঠুনকো সময়ের জন্য হলেও সংসার করতেছি। এটা হয়তো সাময়িকের জন্য, চিরস্থায়ী নয়, কিন্তু আমি এই ঠুনকো সময়ের মোহ দিয়ে সারা জীবন পার করে দিতে পারবো। সত্য না হোক, কিন্তু মিথ্যা হলেও তো সংসার করেছি, কারো সংসার সামলিয়েছি। এরই মধ্যে ময়নার ভাবনার অবসান ঘটিয়ে রোহান ডাক দিল। রুম থেকে বের হয়ে এসে, ভাবি। হ্যাঁ ভাইয়া বলেন। রোহানের ভাবি ডাক শুনে ময়নার কেন জানি মনে হচ্ছে সে হয়তো আসলে এই বাড়ির বউ। ভাবি, রাতে ঘুম ঠিক হয় নাই, তাই খুব মাথা ব্যথা করতেছে, যদি 1 কাপ চা করে দিতেন। আচ্ছা ভাইয়া, আপনি একটু ওয়েট করেন, আমি বানিয়ে দিচ্ছি। একটু পর রোহানকে চা করে রুমে দিয়ে আসে। রোহান চাটা মুখে দিয়ে বলে, ভাবি ধন্যবাদ চা করে খাওয়ানোর জন্য, আর চাটা অসাধারণ হয়েছে, তুলনা হয় না আপনার চায়ের। ময়না মুচকে একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে আসে। প্রায় দুপুর হয়ে আসছে। কাজের মহিলা আপার সাথে রান্নাবান্না শেষ করে গোসল করে নেয়। তারপর আমার রুমে আসে। এই যে দুপুর তো হয়ে আসছে, আপনি গোসল করবেন না? না করবো না, আসছে এতক্ষণ পরে খবর নিতে। ভালোই তো, দেবরে খাতি যত্ন করছো, চা করে খাওয়াচ্ছ, আমার কথা তো তোমার মনেই নাই। এত সময় পরে আসছে আমার খবর নিতে। ওহ, কি হিংসুটে! আপনার ছোট ভাই তো উনি, একটু চা করে দিয়েছে না হয়, এতে এত হিংসা করার কি আছে? দেখেন, আমার এত সময় নাই, আমি গরম পানি চুলায় দিয়ে আসছি আপনার জন্য। আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে, উঠে পড়েন। আমি গরম পানি নিয়ে আসছি আপনার জন্য। বলেই চলে যেতে নিলে আমি ডাক দিই, ময়না দেখে একটু কাছে আসো তো। কেন, কি করবেন? কাছে আসতে বলছি, আসো না। তারপর ময়না আমার কাছে আসে, আর আমি ময়নার মুখ বেয়ে আমার চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেই, আর কানে কানে বললাম, এই তোমাকে না একদম বউ বউ লাগতেছে। যা বলে রুম থেকে বের হয়ে পড়ে। ময়না লজ্জা লাগছে। কেন যে লোকটা এমন করে? একটু পর গরম পানি নিয়ে আসে, তারপর সেগুলো ওয়াশরুমে রেখে আসে। যান, আপনার পানিও দিয়ে আসছি, গিয়ে আস্তে আস্তে গোসল করে নেন। আর শোনেন, ক্ষত জায়গাটাই পানি দিবেন না, না হয় আবার কাঁচা হয়ে যাবে। আর তুমি কি করবে? নিচে কাজ আছে, কাজ করব। না, তুমি রুমে থাকো, আমি গোসল করে আসছি। আচ্ছা যান, আমি আছি। ওয়াশরুমে ঢুকে পড়ি। একটু পর খেয়াল করি আমার সব নিচ্ছি, কিন্তু তোয়ালে নিইনি। ময়নাকে ডাক দেই, ময়না। হ্যাঁ বলেন। আমি তোয়ালেটা ভুল করে রেখে আসছি, একটু তোয়ালেটা দিয়ে যাও তো, দরজাটা একটু খুলে। আচ্ছা, 1 মিনিট। ময়না তোয়ালে নিয়ে আমাকে দিতে যাবে, এমন সময় খপ করে ময়নার হাতটা ধরে ফেলি আর টান দিয়ে ভিতরে নিয়ে যাই। ময়না আমার পোশাক দেখে চোখে হাত দিয়ে ফেলে। এই কি করতেছেন কি আপনি, আর কি পরে আছেন আপনি এটা? আমি ময়নার কোমরে হাত দিয়ে ময়নাকে জড়িয়ে ধরি। কই কি করতেছে? আপনি আমাকে ভেতরে কেন আনছেন? প্লিজ ছাড়েন, আমি বের হব। না, এত সহজে তো ছাড়া পাবে না। আমি শাওয়ার ছেড়ে দেই। এই প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি একবার গোসল করছি। সমস্যা নাই, একবার করছো, আমার সাথে আরেকবার করো। প্লিজ ছেড়ে দেন, আমার ঠান্ডা লাগতেছে। প্লিজ। আমিও না, আমারও ঠান্ডা লাগতেছে, কিন্তু এখন শরীর গরম হয়ে যাবে। বলে ময়নাকে দেয়ালের সাথে চেপে ধরি, আর আস্তে আস্তে ময়নার ঠোঁটের দিকে এগোতে থাকি। ময়নার ঠোঁট জোড়া অনবরত কাঁপছে, তার মধ্যে ঠান্ডার দিন, আরও ঠান্ডা পানি। ময়নার ঠোঁট জোড়া যেন আরও পাগল করে দিবে আমায়। ময়নার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেই। প্রায় অনেকটা সময় পর ময়নাকে ছেড়ে দেই। আমি ফ্রেশে বের হব, কিন্তু ময়না তো কোনো কাপড়ই আনিনি, তাই এখন কি পরে বের হবে? আমি বের হয়ে তোমার কাপড় পাঠাচ্ছি। আমি বের হয়ে ময়নার এক সেট কাপড় নিয়ে ময়নাকে দিয়ে আসি। পরে ময়নাও বের হয়। ময়না নিচে গিয়ে আমার জন্য খাবার রেডি করতেছে, এমন সময়, আপা, আপনার ঠোঁটে কি হয়েছে? কই কি হয়েছে? আপা, রক্ত পড়তেছে। ময়না ঠোঁটে হাত দিয়ে দেখে, হ্যাঁ আসলেই তো, ঠোঁটের কোণ বেয়ে এক ফোঁটা রক্ত বের হবে অবস্থা। ময়না কি বলবে দিশা পাচ্ছে না। আরে তেমন কিছু না, দাঁতের দাঁত চাপ লেগে কেটে গেছে। কাজের মহিলা আপা হাসি দেয়। ময়না আমার জন্য খাবার নিয়ে রুমে আসে। আমি ঘাটে বসে আছি। আপনার জন্য আর একটু হলে কাজের মহিলা আপনার কাছে ধরা খেয়ে যেতাম। আমার ঠোঁটের কি করেছেন আপনি? হ্যাঁ, মজা লাগছে খুব, তাই কামড় বসে দিছি হালকা করে। শয়তান লোক। ময়না আমাকে খাই দিচ্ছে, এমন সময় আমার ফোনে একটা কল আসে।
ফোনটা রিসিভ করে ওপাশ থেকেই, স্যার, কালকে একটা কোম্পানির সাথে ডিল আছে, খুব গুরুত্বপূর্ণ, আপনার উপস্থিতিটা খুব প্রয়োজন, কিন্তু আপনার অবস্থা তো ভালো না। আচ্ছা তুমি ওটা নিয়ে চিন্তা করো না, আমি চলে আসবো। আচ্ছা স্যার। ফোন রেখে দেই। তারপর ময়না আমাকে খাইয়ে দিয়ে নিচে সেও খেতে নেয়। পরে রুমে এসে দেখে আমি ঘুমাইতেছি। ময়না আবারও নিচে চলে যায়। পরে কাজের মহিলা আপার সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে। বিকেলবেলায়, ভাবি আমি একটু বের হচ্ছি, ভাইয়া কোনো কারণে খোঁজ করলে বলেন আমি একটু বের হয়েছি। আচ্ছা। একটু পরে আমি ঘুম থেকে উঠি। ময়না আমার জন্য চা করে নিয়ে রুমে আসে। আমি চা খাওয়া শেষ করে, চলো একটু বাইরে থেকে হেঁটে আসি, ঘরে বোরিং লাগছে। এই অবস্থা? চলো। হ্যাঁ সমস্যা নেই, বেশি দূরে যাব না, ঘরের আশেপাশে থাকবো। ময়না তারপর আমাকে ধরে আস্তে আস্তে ঘরের বাইরে নিয়ে যায়। বাসার সামন থেকে একটু হেঁটেই বাসায় চলে আসি। রোহান 9টার দিকে বাসায় আসে। সে এসে নিজের রুমে চলে যায় আর ময়নাকে বলে যায়, ভাবি আমি বাহির থেকে খেয়ে আসছি, আর খাবো না। পরে রাতের বেলায় ময়না আমাকে খাইয়ে দিয়ে সে নিজেও খেয়ে নেয়। পরে আমার পাশে এসে শুয়ে পড়ে। ময়না ভাবছে আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু না। একটু পর আমি ময়নার কোমর জড়িয়ে ধরি আর ময়নার ঘাড়ে মুখ গুঁজে দেই। আপনি ঘুমান নাই? না। তারপর আমি ময়নাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমি উঠে দেখি ময়না পাশে নেই, হয়তো সে আগে উঠে গেছে। একটিবার ময়না নাস্তা নিয়ে আসে, তারপর আমাকে খাইয়ে দেয়। রেডি হও। কেন? আমার সাথে অফিসে যাবে তুমি। আমি অফিসে গিয়ে কি করব? তোমার এত কিছু জানতে হবে না, রেডি হতে বলছি, রেডি হয়ে নাও। আর আমার এক সেট কাপড় বের করে দাও। ময়না পরে আমাকে এক সেট কাপড় বের করে দিয়ে সেও নিজে রেডি হতে চলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে একটা, সে কি পরবে ভেবে পাচ্ছে না, শাড়ি নাকি 3 পিস। আচ্ছা আমি কি পরবো ভেবে পাচ্ছি না, শাড়ি না 3 পিস? শাড়ি পরো। পরে দুজনে রেডি হয়ে বের হয়ে পড়ি। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, ময়নার আমি পিছনে বসে আছি। ময়নার কেমন যেন নার্ভাস লাগছে। এমন সমাজ এবং পরিবেশের সাথে আগে কখনো মিশে নিশে অফিসে পৌঁছে যাই দুজনেই। ময়না তো রীতিমতো অবাক, ইহা বড় অফিস। আমি ময়নাকে নিজের কেবিনে নিয়ে যাই। অফিসের সবাই তো অবাক। এই মেয়ে কে? স্যার তো সিঙ্গেল, এখনো বিয়ে করেনি। এক একজন নানান ধরনের কথা বলতেছে। একটু পরে ম্যানেজার এসে আমাকে বলে যায়, স্যার ক্লায়েন্ট এসে পড়েছে। আচ্ছা আপনি জান, আমি আসতেছি। ময়না তুমি রুমে থাকো, আমি আসতেছি, কেবিন থেকে বের হবে না বলে আমার চেয়ারটাতে বসিয়ে দিয়ে যায়। আমার অফিসে তো সবাই অবাক মেয়েটাকে নিয়ে, কিন্তু সবার থেকে বেশি অবাক হচ্ছে রিয়া মেয়েটা। আমার অফিসের কর্মচারী, সে আমাকে ভালোবাসে। তার শরীর যেন রাগে ফেটে যাচ্ছে আমার সাথে মেয়েটাকে দেখে। রাগে ফুসতে ফুসতে আমার কেবিনে আসে। কেবিনে এসে দেখে ময়না আমার চেয়ারটাতে বসে আছে। আর ময়না বসে বসে ভাবে, মেয়েটা কি বলে গেল এগুলো? আকাশ স্যার কি সত্যি ওনাকে ভালোবাসে? সত্যি কি ওনার সাথে আকাশ স্যারের 3 বছরের সম্পর্ক? ময়না কেন জানি চোখের কোণে পানি জমতে শুরু করে। মনে হচ্ছে যে তার কলিজাটা কেউ ছুরি দিয়ে কাটার আপ্রাণ চেষ্টা করছে। কেন এমন লাগছে আমার? ময়না কদিন আমাকে খুব ভালোবেসে ফেলেছে। সে জানে না আমি তাকে ভালোবাসি কিনা, আমার জীবনে তার অস্তিত্ব আছে কিনা। কিন্তু ময়না সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। ময়নার মনের মধ্যে যেন তুফান বইতে শুরু করেছে। মনের মানুষকে কেউ হারাতে চায় না, চাই সে হোক পতিতা, চাই সে হোক তার থেকেও নিকৃষ্ট কেউ। ময়না চোখ বেয়ে পানি পড়ছে। এমন সময় কেউ একজন রুমে এসে উপস্থিতি টের পায়। হঠাৎ আমি রুমে ঢুকে পড়ি। ময়না তাড়াতাড়ি করে চোখের পানিগুলো মুছে ফেলে, কিন্তু আমার চোখে তা এড়ায় না। ময়না কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই কিছু হয় নাই তো। কিছু না হলে তোমার চোখের কোণে পানি জমা হয়েছে কেন? কই? চোখে হাত দিয়ে দেখে আসলে চোখের কোণে পানি জমা হয়ে আছে। ও, উপর থেকে কি একটা যেন চোখে এসে পড়ছে, তাই আর কি। ময়না আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? না আমি ছোট বাচ্চা যে মিথ্যা বলে আমাকে বুঝ দিচ্ছ? আমি স্পষ্ট দেখেছি তুমি কান্না করছিলে। কি হয়েছে আমাকে বলো। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। রিয়া মেয়েটাকে সে রুমে আসছিল। আমার আর বুঝতে বাকি নেই যে কি হয়েছে। আরে পাগল, তার জন্য কান্না করতে হয়? হ্যাঁ তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। মেয়েটা তোমাকে আমার নামে উল্টাপাল্টা অনেক কিছু বলে গেছে হয়তো, তাই না? যে ওর সাথে হ্যান ত্যান। হ্যাঁ। আরে তুমি ওর কথা একদম বিশ্বাস করো না, সে 1 নম্বরের একটা পাগল। তোমাকে সব বলি তাহলে শোনো। সেদিন ফার্স্ট জয়েন হয়, সেদিন আমাকে দেখে নাকি ওর ভালো লাগে। আমাকে ফার্স্ট দেখে নাকি সে আমার প্রেমে পড়ে যায়। তারপর থেকে আমার পিছু লাগে, একদম মাথা খেয়ে ফেলে। আমার অফিসে আসলে 24 ঘন্টা ভালোবাসে ভালোবাসে বলতেই থাকে, কিন্তু আমি সরাসরি না করে দিছি। কিন্তু তারপরে আমার পিছনে লেগে আছে। আর আমি ওকে অনেকবার অফিস থেকে বের করে দিতেও চেয়েছি এবং একবার বের করে দিয়েছি।
কিন্তু ওর মায়ের মিনতির কারণে ওকে এখনও অফিসে রেখেছে। ওকে বের করার পর ওর মা আমার অফিসে আছে আর অনেক মিনতি করে। সে ছাড়া তাদের সংসার চালানোর মতো কেউই নেই। ওকে চাকরি থেকে বের করে দিলে ওরা না খেয়ে মরবে। ওর মা আমার মার বয়সী, তাই ওনার মিনতি ফেলতে পারিনি, তাই আবার অফিসে জয়েন করার সুযোগটা দিই। কিন্তু বিশ্বাস করো, আমি ওকে একদমই ভালোবাসি না। সত্যি তো আপনি ওই ডাইনি মেয়েকে ভালোবাসেন না তো? আরে না বাবা, সত্যি আমি ওকে ভালোবাসি না। মানে চেহারার রং সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়, মুখে বিজয়ের হাসি। তাইলে ঠিক। এই পাগল মেয়ে, এই জন্য কান্না করতে হয় বলে ময়নার মুখটা হাত দিয়ে উঁচু করে ময়নার কপালে একটা চুমু এঁকে দেই। তারপর ময়না কিনে বাসায় চলে যায়। ময়না অফিস থেকে বের হওয়ার সময় রিয়া মেয়েটাকে চোখ মুখ বেঁকিয়ে ডাইনি মার্কে একটা লোক দেয়। আসছে কোথা থেকে ডাইনি মাইয়া? রিয়া তোর আগে ফুসতে ফুসতে শেষ। আমি বাসায় এসে গোসল করে ময়না আমাকে খাবার খেয়ে দেয়। এভাবেই দিন চলতে থাকে রুটিন মোতাবেক। কিছুদিন পর আমি পুরোপুরি সুস্থ। এখন কন্টিনিউ আমি অফিস করি, সারাদিন বাসায় আসি না। সে রাতের বেলায় বাসায় আসি। হঠাৎ একদিন রাতে আমি এসে দেখি ময়নার মন খারাপ। ময়না, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। মুখে যত যাই বলি না কেন, তোমার ফেস দেখে বোঝা যাচ্ছে কিছু তো একটা হয়েছে। 12টা বেজে আছে চেহারার। আমার মিতার কথা খুব মনে পড়তেছে। আমি তো এখানে খুব ভালো আছি, সে ওইখানে কিভাবে আছে খুব দেখতে ইচ্ছে করতেছে। ও আচ্ছা, এই কথা। পকেট থেকে ফোনটা বের করে পেকে কল দেই। পে ফোন রিসিভ করে। জি স্যার, বলেন। কালকে তুমি পতিতাপল্লীতে যাবা। ওইখানে গিয়ে বেয়ারাকে বলে ময়না নামের একটা মেয়ে আছে, ওকে একেবারে বাসায় নিয়ে আসবা। আর কি করতে হবে তোমার তো জানাই আছে, বুঝে বলতে হবে না আশা করি। জাস্ট মেয়েটার একটা দিনের রেট অনুযায়ী কত টাকা আসে, বেয়ারাটাকে টাকা দিয়ে একদিনের জন্য নিয়ে আসবা পুরা। ওকে স্যার। ময়না তো আমার কথা শুনে মহা খুশি। খুশিতে আমাকে জড়িয়ে ধরে। ময়না নিজে থেকেই মনে হয় কোনোদিন আমাকে জড়িয়ে ধরেনি, আজই প্রথম। আমি একটা হাসি দেই আর ময়নার মনোমুগ্ধকর চেহারাটা দেখে তৃপ্তিটা অনুভব করি। রাতে রোহান আমার রুমে আসে। ভাইয়া, একটা কথা ছিল তোর সাথে। হ্যাঁ বল। ভাই, অনেকদিন তো হলো এসেছি, কাল সকালে আমি চলে যেতে চাচ্ছি। আর কটা দিন বেরিয়ে যাও। না ভাইয়া, বাসায় তো বুঝিস বাবা মা একা, তুই তো বাসায় যাস না। মা বলে যেহেতু ডেকেছিস, কর্তব্য তো একটা আছেই তাদেরকে দেখাশুনো করার। আচ্ছা ঠিক আছে, আবার সময় করে চলে আসিস। আচ্ছা ভাইয়া। তারপর রোহান তার নিজের রুমে চলে যায়। সকাল ভোরে আমি, ময়না, রোহান সবাই মিলে নাস্তা করতেছি। নাস্তা করে রোহান বের হয়ে পড়বে, এমন সময় পেয়ে ময়নার মিতাকে নিয়ে ঘরে ঢোকে। ময়না মিতাকে দেখে খাবার ছেড়ে উঠে গিয়ে জড়িয়ে ধরে। তারপর ময়না তার মিতা ময়নাকে নিয়ে খাবার টেবিলে বসে। এই নাস্তা কর। ময়নার মিতা সে যেন কল্পনা করতে পারতেছে না সে কই আছে। এত বড় বাড়ি, তার মধ্যে তার মিতা এখানে কত সুখে আছে ভেবে নিজেকে এতিম মনে করতেছে। কিরে, খাস না কেন? ময়নার মিতা যেন গলা দিয়ে খাবার নামতেছে না, তারপরও খাওয়ার চেষ্টা চালাচ্ছে। পেয়ে বাহিরে দাঁড়িয়ে আছে দেখে, রফিক ভাই আপনি বাহিরে কেন? পেয়ের নাম রফিক, আসেন আমাদের সাথে নাস্তা করেন। না স্যার। আরে আসেন তো, এক প্রকারে জোর করে নাস্তা করাই। রোহান ময়নার মিতা ময়নাকে দেখে যেন চোখ সরাতে পারছে না। রোহান লাভ ভালোবাসা এসবে বিশ্বাস করে না, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাকে তার মনে ধরেছে। ভাইয়া, আমি ভাবছি আমি আরো কিছুদিন পরে যাব। আমি তো আগেই বলেছি আরো কিছুদিন থেকে যা। তুই না যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছিস। তোর আর যতদিন ইচ্ছে হয় থাক। আচ্ছা ময়না, রোহান তুই থাক, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। পেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে পড়ি। আমি গাড়িতে উঠে পড়বো, এমন সময় ময়না খাবার টেবিল ছেড়ে এসে আমাকে ডাক দেয়। হ্যাঁ বলো, কি বলবো? আমার দেরি হয়ে যাচ্ছে। আমার মিতার সাথে অনেকদিন পর দেখা হয়েছে। আমি চাচ্ছিলাম কি তাকে আজকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে। আরে পাগল, এটা আবার বলতে হয়? তোমার যা মনে চায় রান্না করে খাও। তা ঠিক আছে, কিন্তু ঘরে তো ভালো কিছু নাই। আচ্ছা তুমি লিস্ট করে রোহানকে দিও, সে এনে দেবে। ড্রয়ারে টাকা রাখা আছে আমার, সেখান থেকে টাকা দিও বাজারের জন্য। তারপর আমি চলে যাই। ময়না ঘরে এসে পড়ে। সে তো কি মহা খুশি তার মিতাকে পেয়ে। সবাই যার যার মতো উঠে পড়ে আর ময়না মিতাকে নিয়ে রুমে বসায় আর বাজারে লিস্ট করে। তারপর ড্রয়ার থেকে টাকা নিয়ে রোহানের রুমে যায়। ভাইয়া, আমার এই বাজারগুলো লাগবে। ময়না রুমে চলে যাবে, এমন সময় রোহান পিছন থেকে আবার ডাক দেয়। ভাবি, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলেন ভাইয়া। ভাবি, আপনার মিতাটা কোথায় থাকে, কি করে, একটু যদি বলে। দেখতে সেই মাশাআল্লাহ হেব্বি সুন্দর তো। হ্যাঁ, ডালমে কোস কালা হে। হ্যাঁ ভাইয়া, মতলবটা কি? আমি কিন্তু কিছু আভাস পাইতেছি। না ভাবি, তেমন কিছু না।
বুঝি বুঝি, সব আমাকে আর বলতে হবে না। ভাইয়া আপনার সাথে ময়না কোনো দিন যাবে না। আর সে কি করে বা কোথায় থাকে আপনি জানলে কোনো দিন এমনটা ভাববেনও না, মনেও আসবে না। ভাবি মানে? আরে তেমন কিছু না, কথা করে ফেলে বলে। আপনি এর থেকে আরো ভালো মেয়ে পাবেন। ভাবি আমি আপনাকে একটা কথা বলি, আমি মানুষটাকে কেউ আজ পর্যন্ত বুঝে উঠতে পারে নাই। সে কি করে আমার এর দিকে কাজ নাই, আমার ভালো লাগছে, আমার এই মেয়েকে চাই চাই। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ভাইকে বলে দেখেন কি বলে। রোহান বাজারে চলে যায় আর ময়না রুমে গিয়ে, কিরে কি খবর তোর, বল। আরে কোন রকম, তুই তো জানিস জীবনটা কত শখের। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস তা বল। হ্যাঁ ভালো আছি রে। তা তো দেখতেই পাচ্ছি। তুই একদম টেনশন করিস না, আমি দেখি সোনাকে বলে তোকে ওইখান থেকে বের করে আনবো। আমার উনি অনেক ভালো। বের হয়ে কই যাবে বলো? যাবার তো কোনো জায়গা নাই। এমন পরের মতো করে বলতেছিস কেন? দূর ছাড় তো এসব কথা। তুই তো অনেক বড় বাড়িতে থাকিস, আমাকে একটু তোর বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। চল। ময়না মিতাকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছে। এমন সময় রোহান বাজার নিয়ে ঘরে ঢুকে ময়নার হাতে বাজার দিয়ে সে রুমে ঢুকে যায়। ময়না তার মিতাকে বলে, তুই ঘুরে ঘুরে দেখ, আমি বাজারগুলো লাইন করে আসি। ময়না বাজারগুলো নিয়ে গোছাতে ব্যস্ত। কাজের মহিলাকে বলছে আজকে ময়না নিজে রান্না করবে, সে খালি আগিয়ে দেবে। ময়নার মিতা সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় কে একজন তাকে টান দিয়ে রুমের মধ্যে ঢুকে ফেলে। সে ভয় পেয়ে যায়, তাকে দেয়ালের সাথে চেপে ধরে। ভালো করে দেখে যে লোকটা তাকে চেপে ধরেছে সে ওই লোকটার ভাই, যে লোকটার বাড়িতে ময়না বর্তমানে আছে। এই এই কি করতেছেন, কি ছাড়েন। হ্যাঁ ছাড়বো না, তবে তার আগে কিছু বলার আছে তোমাকে। হ্যাঁ বলেন। দেখো আমি ঘোড়ায় পেশায় কথা বলতে পারি না, যা বলি সোজাভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলি। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি। ময়নার মিতা রোহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ কি পাগল হয়েছেন আপনি? হ্যাঁ আমি কে বা কি করি আপনি জানেন? হ্যাঁ না জেনে একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বসছেন। আমার পেশা কি শুনলে আপনি আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমার চেহারাও দেখতে চাইবেন না। দেখো তুমি কি করো এত কিছু জেনে আমার লাভ নাই, এবং জানতেও চাই না। আমি জানি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার চাই চাই। সরি, তা কোনোদিন সম্ভব না। সবার কপালে ভালোবাসা নামক জিনিসটা নসিব হয় না, আর ময়নার মতো আমার ভাগ্যও নাই। দেখেন সোজাভাবে বলতেছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বলে রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। ময়নার মিতাকে দেখে, কিরে তোর ফেসের 12টা কেন বেঁচে আছে, আর এমন তাড়াহুড়া করে কোথায় থেকে আসলি? আরে তেমন কিছু না, রুম দেখা শেষ তাই চলে এলাম। অন্যদিকে তুমি যাই করো না কেন আমার এতে কোনো মাথা ব্যথা নাই, আমার তোমাকে চাই। আমি আজকেই ভাইয়াকে বলবো। আমি অফিসে বসে, দূর আজকে ভালোই লাগছে না, আজ দুপুরে খাবারটা বাসায় গিয়ে খাবো। তার মধ্যে ময়না নিজের হাতে রান্না করবে, তাই তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নেই। অপরদিকে ময়না রান্নাবান্না শেষ করে রোহানকে ডাক দিয়ে খাওয়ার জন্য টেবিলে খাবার রেডি করে রাখে। তারপর সবাই একসাথে খেতে বসে। এমন সময় দরজায় বেল বাজে। ময়না দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে আমি। ময়না চমকে যায় আমাকে দেখে। আপনি এখন হঠাৎ এই অসময়ে? কেন, আসা বারণ নাকি? না, কিন্তু আপনি তো কখনো এমন দুপুর টাইমে বাসায় আসেন না, তাই। আসি না, আজ আসলাম। আর বাহ, খাবারে কি সুন্দর সেন্ট নাকে আসতেছে। না জানি খাবারটা কত মজাদার হয়েছে। দেখি তাড়াতাড়ি খাবার বেড়ে দাও। হাত মুখ ধুয়ে আমি খেতে বসি। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো রুমে চলে যায়। ময়নার মিতা অন্য একটা রুমে গিয়ে রেস্ট করে। রোহানের রুমে, আমি আর ময়না আমার রুমে। আমি আর ময়না কথা বলতেছি। এমন সময়, ভাইয়া আসবো? আরে রোহান আয়। ভাইয়া তোর সাথে একটা কথা ছিল। ময়না বুঝে গেছে কি কথা বলবে। ভাইয়া আসলে, আরে তোতলাছিস কেন, ভালো করে বল না। ভাইয়া ভাবির মিতাকে আমার ভালো লাগছে, আমি ওকে বিয়ে করতে চাই।
আমার মাথায় যেন বাজ পড়ছে। এই কি বলতেছিস তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই জানিস মেয়েটা কি করে? হ্যাঁ, যে তুই ওকে বিয়ে করবি? আরে ভাইয়া, তোরা সবাই দেখি একই কথা বলতেছিস। কি এমন করে যে তার জন্য মেয়েটারে ভালোবাসতে পারবো না? আমি ভাবিও একই কথা বললো। তুইও সেম। আমি ময়নার দিকে ঘাড় করে তাকাই। ময়না ভয়ে মাথা নিচু করে ফেলে। দেখ ভাই, তোর জন্য আমি এর থেকেও সুন্দর মেয়ে দেখবো। এর থেকে সুন্দর মেয়ের সাথে আমি তোর বিয়ে দেব। না ভাইয়া, আমার একেই চাই, আমার অন্য কোনো মেয়ে চাই না। এটা পসিবল না, ওই মেয়ে তোর যোগ্য না। কেন ভাইয়া তুই এমন বলতেছিস? দেখ, আমি বলছি ব্যাস, এটাই শেষ কথা। ওই মেয়েদের যোগ্য না, ব্যাস। এরপর আর কোনো প্রশ্ন করবি না। রাগ করে এই রুম থেকে রোহান বের হয়ে যায়। লাগবে না আমার কোনো মেয়ে। ময়না এখনো মাথা নিচু হয়ে আছে। এই মেয়ে, তোর সমস্যা কি আমাকে বল? তোর কি এমন কোনো চিন্তাধারা আছে যে ওই মেয়েকে তুই আমার ভাইয়ের ঘাড়ে ঝুলাই দিবি? তাই তুই ওকে এই ঘরে নিয়ে আসছিস? প্লিজ শুনুন একবার আমার কথা। কি শুনবো? হ্যাঁ, প্ল্যান তো ভালোই করছিস। কি মনে করছিস আমি কিছুই বুঝবো না? হ্যাঁ, দেখেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি ঠাস করে ময়নার গালে কষে একটা চল লাগিয়ে দিই। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। দুজনকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। সুযোগ দিয়ে একদম মাথায় উঠাই ফেলছি। ময়না চর খেয়ে কান্না করে দেয়। বের হয়ে এখন আমার রুম থেকে, তোকে যাতে আমার চোখের সামনে না দেখি। ময়না কান্না করতে করতে রুম থেকে বের হয়ে পড়ে। আমি রুম অফ করে দেই, আবার শুয়ে পড়ি। রাগে কটমট করতে করতে এমন মেয়েদের সুযোগ দিলেই সমস্যা। ময়না দেয়ালের সাথে বসিয়ে কান্না করতেছে। মানুষটাকে কতটা ভালোবাসতাম, আর মানুষটা এইভাবে আমাকে অপবাদ দিল। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম আমি কি, আমার স্ট্যাটাস কোথায়। নিজের অবস্থান থেকে বেশি চাহিদা পোষণ করে ফেলেছি, তাই আজ আমার এই দুর্গতি। বেহাইয়া মন সুযোগ পেয়ে বলে মাথায় উঠে বসেছে। মানে নিজেকে ধিক্কার দিতে থাকে। না, আমার চেহারা যখন উনি আর দেখতে চান না, তাহলে চলে যাব এখান থেকে। এমন সময় ময়নার মিতা কি কারণে জানি রুম থেকে বের হয়। আর বের হয়ে দেখে ময়না ফ্লোরে বসে কান্না করতেছে। ওই ময়না, কি হয়েছে তোর? এভাবে কান্না করতেছিস কেন? ময়না দৌড়ে গিয়ে তার মিতাকে চাপটে ধরে আর আরো জোরে কান্না শুরু করে দেয়। ময়না, কি হয়েছে বলবি তো? সবার কপালে সুখ থাকে না রে, বিশেষ করে আমাদের মতো পতিতাদের কপালে তো আরও না। জানিস, সেই কয়দিনে নিজের অবস্থান ভুলেই গেছিলাম। আমি কে বা কি আমার পেশা। আর বেহাইয়া মন, ছোঁয়া মন, এই মানুষটাকে ভালোবাসতে শুরু করেছে, আর সেই মানুষটা আজ মিথ্যা অপবাদ দিল আমায়। চল, আমরা আর এখানে থাকবো না। আমাদের মতো মেয়েদের কপালে সুখ নামক বস্তুটা লেখা নাই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এখন আর এক মুহূর্তের জন্য থাকবো না। বলে কাপড় চোপড় নিচে চা ছিল সব ব্যাগে ভরে বেরিয়ে পড়ে। অপরদিকে আমি বিকেলে ঘুমটি করে দেখি ময়না কোথাও নেই। সারা বাড়ি খোঁজ করি, কিন্তু ময়নাকে কোথাও দেখতে পারতেছি না। পরক্ষণেই আমার ময়নাকে বলা কথাগুলো মনে পড়ে। ইস, তখন মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছি। আমি রোহানের রুমে যাই। রুমে গিয়ে দেখি রোহানও রুমে নাই। আর ভালো করে খেয়াল করে দেখি বাড়িতে ময়নার কোনো কাপড় চোপড়ও নেই। তার মানে কি ময়না রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে তখনকার বলা কথাগুলোর জন্য? আমি তারপরও আরও একবার সারা বাড়িতে খোঁজ করি, ময়নাকে কোথাও পাই না। আমি এখন শিওর যে ময়না ঘর থেকে বের হয়ে গেছে। আমি তাড়াতাড়ি আমার প্রিয়কে ফোন দিই। হ্যালো রফিক ভাই, আপনি কোথায়? স্যার এই মাত্র অফিস করে এসে ফ্রেশ হলাম, খেতে বসেছি। ভাই পথে কোথাও খেয়ে নিন, আপনার এখন ইমিডিয়েটলি একটা জায়গায় যেতে হবে। স্যার কোথায় যেতে হবে? রফিক ভাই, ময়নার সাথে একটু রাগারাগি করেছিলাম, তাই সে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। আপনার এখন একটু পতিতাপল্লিতে যেতে হবে। সেখানে গিয়ে দেখবেন সে আছে কিনা, থাকলে আমাকে একটা ফোন করে জানাবেন। আচ্ছা স্যার। খাবারগুলো সেভাবে রেখেই উঠে পড়ে রুহি, রফিক ভাইয়ের ওয়াইফ। কি গো, তুমি কোথায় যাচ্ছ? সবেমাত্র একটু আগে এলে, এখন আবার কোথায় যাচ্ছ? আকাশ স্যার ফোন দিছে, খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, যেতে হবে এখনই আমার। অন্তত খাবারটা তো শেষ করে যাও। কলিজা, এখন খাওয়ার মতো সময় হাতে নেই, পথে খেয়ে নিব, তুমি তো আটকে দিও ভিতর থেকে। বলেই বের হয়ে পড়ে। আমি মনমরা হয়ে বসে আছি। একটু পর পিয়ের ফোন। হ্যাঁ রফিক ভাই। স্যার ম্যাম তো এখানে আসেনি। আচ্ছা, আপনি চলে আসেন না, আর বসে থাকা যাবে না। মেয়েটা কোথায় গেল কে জানে। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ময়নাকে খুঁজতে। সমস্ত অলিগলিতে আমি ময়নার খোঁজ করি, কোনো জায়গা বাদ দেয় না। কোথায় না কোথায় খুঁজেছি আমি ময়নাকে, কিন্তু কোথাও ময়নার খোঁজ মেলেনি। অবশেষে মনমরা হয়ে ঘরে ফিরে আসি। অন্যদিকে ময়নার তার মিতা
পথে পথে ঘুরে বেড়াতে থাকে। দেখ, এই দুনিয়ায় আমাদের থাকার জন্য কোনো জায়গা নাই। আমাদের মতো মানুষ না খেয়ে মরে গেলেও কেউ কোনো খোঁজ নিবে না। তার চেয়ে ভালো আমরা আমাদের পলিতে ফিরে যাই। অন্তত সেই স্থানে আমাদের শরীরের একটা মূল্য আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই রঙের দুনিয়া আমার জন্য না, পতিতাপল্লী আমাদের জায়গা। মন মরা হয়ে বসে আছে। এই রোহানটাও কোথায় গেল? ভাই জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু বিশ্বাস কর, বারণ করার পিছনে নেহাত এতে তোর ভালোই আছে। এমন সময় ভাবনার অবসান ঘটিয়ে রোহান হতাশাগ্রস্ত হয়ে কোত্থেকে যেন ঘরে ঢুকে। কিরে, কোথায় গিয়েছিলি তুই? আর তো কেমন লাগছে কেন? ভাইয়া, পুরনো কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আড্ডা দিলাম। এদিকে আয়। রোহান দেখ, আমি জানি তুই আমার উপর অভিমান করে আছিস, কিন্তু বিশ্বাস কর, তোকে বারণ করার পিছনে নেহাত কোনো মঙ্গল আছে। তোর হয়তো মনে হতে পারে তোর ইচ্ছার কোনো দাম নেই আমার কাছে। মনে হতে পারে আমি আমার আদেশ তোর উপরে চাপিয়ে দিচ্ছি তোর ইচ্ছাকে কবর দিয়ে। ভাইয়া, তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ ভাইয়া দেখো, এটা সত্য যে প্রথমে আমি রেগেছিলাম, কিন্তু পরে আমার বুঝে আসে যেই ভাই আমার কখনো কোনো অবদান অপূর্ণ রাখেনি, মুখ থেকে বের করার আগেই তা পূরণ করে দিয়েছে, সেই ভাই যখন আজ আমার একটা অবদানের বিপক্ষে গিয়ে কথা বলতে, নিশ্চয় তার মধ্যে কোনো মঙ্গল লুকিয়ে আছে। আমি রোহানের কথা শুনে সাথে সাথে রোহানকে জড়িয়ে ধরি। তোর মধ্যে একটা ভাই পায়া আমার 7 জন্মের ভাগ্য। এমন সময় আমার পকেটে থেকে ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখি পিয়ে ফোন করেছে। হ্যাঁ রফিক ভাই। স্যার, একটা নিউজ আছে আপনার জন্য। কি? স্যার, আমি লোক লাগিয়ে রেখেছিলাম। ম্যাম যদি সেখানে যায় আমাকে ইনফর্ম করতে। আমার খবরে আমাকে ইনফর্ম করেছে। ম্যাম নাকি একটু আগে সেখানে গিয়ে উঠেছে। রফিক ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। স্যার, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনি আমাদের জন্য যা করেছেন তার তুলনায় আমরা সমুদ্রের মধ্যে সুই চুবানোর বরাবর। আপনি না থাকলে আজ আমি রুহিকে নিজের করে পেতাম না। রুহি অন্যের বউ হয়ে থাকতো। আপনার কারণে আজ আমি রুহিকে নিজের জীবন সঙ্গী করে পেয়েছি, সুখের সংসার করছি। তার উপরে আপনার দেওয়া বাড়িতে থাকছি, আপনার অফিসে জব করছি। তার জীবন দিয়ে দিলেও আপনার জন্য কম হবে। রফিক ভাই, আপনাকে এই জন্য আমার এত ভালো লাগে। ভাই আপনি একটা কাজ করেন, গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যান, আমরা আসছি। রোহান, তুই জানতে চেয়েছিলি না মেয়েটা কি করে, যার জন্য তো যোগ্য মনে করিনি, না করে দিয়েছি। হ্যাঁ, চল, আজ সবটা জানতে পারবি। আর আজকে তোর সামনে একটা সত্যের রহস্য খুলবে, যার পরে হয়তো তুই আমাকে ঘৃণা চোখে দেখবি। ভাই তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? তুই আমার কাছে সব সময় শীর্ষে স্থানে ছিলি আর সব সময় এই থাকবি। তারপর আমি আর রোহান গাড়ি নিয়ে বের হয়ে পড়ি পতিতাপল্লীর উদ্দেশ্যে। অপরদিকে ময়না গিয়ে পতিতাপল্লীতে ওঠে। ময়না, তোকে এমন দেখাচ্ছে কেন? আর তুই সারাদিন কোথায় ছিলি? সাহেবের লোক এসে তোরে খুঁজে গিয়েছে, আকাশের কথা বলছে, আর তুই কেন সাহেবের ঘর থেকে বের হয়ে আসছিস? সাহেবের এখন আর আমাকে দরকার নাই, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই আমি চলে এসেছি। তুই কি বলছিস উল্টাপাল্টা? তুই এখনই সাহেবের বাসায় চলে যা। আর এটা তো তোর থাকার স্থান না এখন আর। আমি আসাতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে? হলে বলে দিতে পারো, চলে যাব। না রে, কি বলছিস? তুই আমার মেয়ে, আমার কাছে ফিরে এসেছিস, কিন্তু কোনো কিন্তু নয়। ময়না আর মিতা তাদের পুরনো রুমটাতে চলে যায়। এর একটু পরে ময়না সে পুরনো কাস্টমার আসে, যে ময়নার শরীরটা হায়নার মতো নিড়ে নিড়ে খায়। পশুর মতো ভোগ করে ময়নার শরীর, আর ময়না সজোরে আর্তনাদ করে। তা পশুটা ময়নাকে রেহাই দেয় না। আমার মানটা কোথায়? সে নাই, আপনি অন্য মেয়ে দেখেন। এমন সময় ময়না রুম থেকে বের হয়ে আসে। চলেন, আপনারা আমাকে চাই তো? আমার শরীর আপনার পছন্দ, চলেন, আজ ইচ্ছে মতো আমার শরীর ভোগ করতে পারবেন। ময়না, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, সাহেবের কানে গেলে এই খবর, সে আমাদের সবকটাকে জ্যান্ত মারবো। নাচু খালা, আমি কারোর একার পার্সোনাল প্রপার্টি না। আমার শরীরে সবার জন্য উন্মুক্ত, কাস্টমার সবাই আমার জন্য সমান। টাকা দিবে, শরীর ভোগ করবে। এই আপনি চলেন, আপনার সময় নষ্ট করে লাভ নাই। ময়না হায়নাটাকে নিয়ে রুমে ঢুকে পড়ে। নাজুকালা চেহারা এক ভয়ের ছাপ বিরাজ করছে। সে আমাকে কি জবাব দেবে? ময়নার খালি একটাই চিন্তা কাজ করতেছে মাথায়, সে আজকে নিজেকে শাস্তি দেবে। কেন বেহামন নিজের সামর্থ্যের চাইতে বেশি কিছু চেয়েছে? কেন বেহামন নিজের যোগ্যতা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে মন বসিয়েছে?
কেন এই বেহায় মন ভুলে গিয়েছে সে পতিতা? কেন এই লোকের প্রতি মায়া তার মনে বাসা বেঁধেছে? কেন এই লোককে তার মনে ধরতে শুরু করেছে? আজ আয়নাটাকে সে নিজেই সব বিলিয়ে দেবে শাস্তি স্বরূপ। ময়নার চোখ বেয়ে অজরে পানি পড়ছে। মনে একজনকে জায়গা দিয়ে অন্য একজনকে দেহ বলে দিচ্ছে সে। অপরদিকে আমি আর রোহান প্রায় পৌঁছে গিয়েছি। ভাইয়া, এটা তুই কোথায় নিয়ে এলি? এটা দেখতে তো মনে হয় পতিত পল্লী। চারিপাশে মেয়েরা নিজের শরীরের অঙ্গ বিলিয়ে বসে আছে। মনে হয় তারা কাস্টমারের অপেক্ষা করতেছে। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। রোহান রীতিমতো চমকে ওঠে। আমি আর রোহান গাড়ি থেকে নামার পর কিছু মেয়ে এসে আমাদের গা ঘেঁষতে থাকে। এই সর বলছি, আমাদের কাউকে চায় না, আর কোনো মজারও দরকার নেই। তারপর মেয়েগুলো চলে যায় আর আমি পল্লীতে ঢুকে পড়ি। পিছে পিছে রোহানও আমাকে ফলো করে। নাজুকাল আমাকে দেখে বুকটা ভয় কেঁপে ওঠে। আল্লাহ, এখন খাইছে আমারে। দৌড়ে আমার কাছে চলে আসে। ময়না কোথায়? সাহেব, ময়না। আরে আমতামতা করতেছেন কেন? ময়না কোথায়? স্যার, আমার কোনো দোষ নাই। আমি মাইয়াটারে 1000 বার বারণ করছি, তারপরেও মাইয়াটা আমার কথা উপড়াইয়া কাস্টমার লয়ে রুমে গেছে। আমি তারে আপনার কথা কইছি, সে কয় সে কারোর একার পার্সোনাল প্রপার্টি না। এই কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। ময়না আবার অন্য লোকের সাথে? আমি ভাবতে পারতেছি না। আমার রাগে চোখ বেয়ে পানি পড়তেছে। কোন ম্যাচে সে নাজুকালো রুমটা দেখায় দেয় হাতে ইশারা দিয়ে। আমি গিয়ে রুমের দরজায় টোকা দিই। দরজা খুলতেছে না দেখে আমি সজোরে এক লাথিতে দরজা ভেঙে ফেলি। আর ভিতরে যা দেখি, লোকটা উলঙ্গ হয়ে আছে আর ময়না খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। রোহান তো রীতিমতো একটার পর একটা অবাকি হচ্ছে। রোহান এত সময় ধরে বুঝে গেছে সমস্ত ব্যাপার। আমার রাগ যেন চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমি লোকটাকে মারতে শুরু করি। লোকটার নাক বরাবর একটা ঘুষিও মারি। লোকটার সাথে সাথে মাটিতে পড়ে যায়। এই অবস্থায় আমি একে মারতে থাকি। আমি যেন হিংস্র হয়ে উঠেছি, কোনো ভয়ানক পশুর মতো। ময়না আমার রাগ দেখে আরো ভয় পেয়ে যায়। এমন অবস্থায় আমার পিয়ে এসে পড়ে। রোহান দৌড়ে এসে আমাকে জাপটে ধরে। ভাইয়া, কি করছিস? কি, লোকটা মরে যাবে তো। লোকটার নাক মুখ ফেটে অনর্গল রক্ত পড়তেছে। কুত্তার বাচ্চাকে আজ মেরে ফেলবো। আবার মারতে ধরে রোহান কোনো মতো আমাকে সামলায় আর পেয়ে গিয়ে ময়নাকে সামলায়। ময়নাকে নিজের রুমে নিয়ে যায়। ভাইয়া, এবার হয়েছে, থাম। আমাকে ধরে রুম থেকে বাইরে নিয়ে আসে। তুই আমাকে চিনিস না, যা করলি ভালো করলি না, তোর এই জন্য পস্তাতে হবে। আমার গায়ে হাত দেওয়ার ফল তুই পাবি। আমার রাগ যেন আর দ্বিগুণ হয়ে গেছে লোকটার কথা শুনে। আমি রোহানকে ঝাটকা দিয়ে ফেলে দেই। আবার লোকটার কাছে দৌড়ে গিয়ে লোকটার ঘাড় বরাবর শরীরে সমস্ত শক্তি দিয়ে লাথি মারি। লোকটা ওমাগা বলে চিৎকার করে ওঠে। তুই আমার ভালো বাঁকা করতে পারবে না বলে আমি রুম থেকে বের হয়ে পড়ি। রফিক ভাই, ময়না কোথায়? ম্যামকে নিজের রুমে রেখে এসেছি। তারপর আমি ময়নার রুমে যাই। কাপড় চোপড় যা আছে সব প্যাক কর। না, আমি যাবো না। তুই যাবি না, তোর ঘাড় যাবে বলে ময়নার দিকে এগোই। ময়না আমার এগোনো দেখে পাশে থাকা ফল কাটা ছুরিটা নিয়ে গলায় চেপে ধরে। আমি বলছি যাবো না বা যাবো না। আপনি যদি আমায় জোর করেন তাহলে এই ফল কাটা ছুরিটা নিজের গলায় চাপাই দিব। আমি খপ করে ময়নার হাত ধরে ফেলি আর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। ময়না থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে আর ছুরিটা হাত থেকে ছিটকে পড়ে যায়। আর চিৎকার করে রোহান। হ্যাঁ ভাইয়া। কাজী ডাক এখন, এই মুহূর্তে। রোহান আশ্চর্য হয়ে যায়। কাজী দিয়ে কি করবি ভাইয়া? কাজী ডাক দেখুন, এই মুহূর্তে আমি ওকে বিয়ে করব। কি বলছিস? তোদের নয় একবার বিয়ে হয়েছে? মিথ্যে বলছি তোদের সবাইকে, আমাদের বিয়ে হয়নি। যা কাজী ডেকে নেয়, এক্ষুনি ওকে বিয়ে করব। রোহান আর কোনো কথা বলল না। আমার কথা মতো কাজে আনতে চলে যায়। পুরো পতিতালয় নীরবতায় চেয়ে আছে। কি হচ্ছে কারো কিছুই মাথায় ঢুকতেছে না। সবার মাথার উপর দিয়ে যাইতেছে সবকিছু। ময়না চুপ করে ফ্লোরে বসে আছে। আমি এত জোরে থাপ্পড় দিছি যে ময়না উঠে দাঁড়াতে পারছে না। একটু পর কাজে আসে। ময়নার আমার বিয়ে হয় পতিতাপল্লীতেই। সবাই যেন অবাক হয়ে গেছে। কোথায় কি আর পান্তা ভাতে কি, কাকে বিয়ে করতেছে এই লোক। জেনে শুনে সবার মুখে একটাই কথা। ময়না প্রথমে কবুল বলতে চায়নি। আমার চোখ রাঙানো দেখে ভয় কবুল বলে দেয়। আমি ময়নাকে সবার সামনে কোলে তুলে নেই আর সবার সম্মুখে দাঁড়িয়ে আপনাদের সবাইকে একটা কথা বলি। আজকের পর থেকে ময়নার জন্য এই পল্লীতে কোনো জায়গা নেই। আর আপনারা সবাই ভুলে যাবেন যে ময়না নামের কোনো মেয়ে ছিল এই পতিতাপল্লীতে। আপনারা তো ভাবতেছেন যে আমি কি পেয়েছি এই মেয়ের মধ্যে, যার দরুন আমি এই মেয়েকে বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, আমি এই মেয়ের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছি। কি করতো আগে তা আমার দেখার বিষয় না, কিন্তু এখন থেকে মেয়ে আমার ওয়াইফ। ওর শরীর নয়, ওর মনকে আমি ভালোবেসেছি। সবাই ভালো থাকবেন বলে ময়নাকে নিয়ে বের হয়ে পড়ি। ময়না আমার কোলে গুটি সুটি মেরে চুপ করে আছে আর ভাবতেছে,
লোকটা আমায় এতটা ভালোবাসে, তাহলে কেন আমায় এমন ধরনের কথা বললো? পিয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। পিয়ের গাড়িতে ময়নার কাপড় চোপড়, আর আমি, ময়না আর রোহান এক গাড়িতে। রোহান গাড়ি ড্রাইভ করতেছে। রোহান, আমি জানি যা দেখলি তারপর থেকে তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু আমার কিছু করার নেই রে, আমাকে ভালোবেসে ফেলেছি। ভাইয়া তুই এইসব কি বলছিস? আমি আরো গর্ব করি যে আমার ভাইয়া এমন একটা মেয়ের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছে। আর যা হয়েছে তা ওই পতিতা পল্লীতেই সব শেষ। আমি সব ভুলে গিয়েছি, আমার কিছু মনে নেই। তুই বিয়ে করেছিস, যাকেই করেছিস না কেন আমার এতে আক্ষেপ নেই। তুই বিয়ে করেছিস, আর তোর ওয়াইফ আমার ভাবি। আর ভাবি মানে মায়ের সমতুল্য, আর মায়ের সম্পর্ক মনে কোনোদিন খারাপ ধারণা আসবে না। আসলেই আমার গর্ব করা উচিত যে তোর মতো একটা ভাই পেয়েছি। তারপরও আমরা বাসায় পৌঁছে যাই। আমার পিয়ে কাপড় চোপড় নামিয়ে দিয়ে বাসায় চলে যায়, আর রোহানও নিজের রুমে চলে যায়। রোহান জানে আজ ভাবির কপালে কোনো দুর্গতি আছে। আর আমি ময়নাকে কোলে নিয়ে নিজের রুমে যাই, আর রুমে নিয়ে ঠাস করে ময়নাকে ফ্লোরে ফেলে দিই। ময়না অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি রুমের দরজা আটকে দিই। কুত্তার বাচ্চা, তোর খুব শখ না অন্য লোকের সাথে বেড শেয়ার করার? বলে পাশে থেকে ফুলদানি ড্রেসিং টেবিলের আয়নাতে ছুঁড়ে ফেলি। আয়না ফেটে ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। ময়না ভয়ে চুপসে যায়। তোর শখ আজকে আমি চিরতরে মিটে দেব বলে কোমরে থেকে বেলটা খুলতে থাকি আর বলতে থাকি, কুত্তার বাচ্চা তুই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দেব? কোমরের বেলটা দিয়ে ময়নাকে মারতে থাকি। ময়না ব্যথায় মা গো বলে চিৎকার দিয়ে ওঠে, তাও আমি রেহাই দিই না। বেলটা দিয়ে একের পর এক আঘাত করতে থাকি ময়না শরীরে, আর বলতে শুরু করি, তোকে এই কয়দিনে ভালোবেসে ফেলেছি, তাই তোকে চোখের আড়ালে রাখলে নিজেরই কষ্ট হবে, তাই বিয়ে করে নিয়ে এসছি। অন্তত এটা তো ভাবতে পারবো যাকে ভালোবাসি সে চোখের সামনে আছে। আজ থেকে তোর প্রতি আমার অবহেলা তুই দেখবি, সুযোগ দিয়ে মাথায় উঠে ফেলেছি, আজ তুই বুঝবি। আমি কথা বলতে থাকি আর ময়নাকে মারতে থাকি। ময়না আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে, আর ফ্লোরে ছিটিয়ে পড়া কাচের টুকরোগুলো ময়নার হাতে ঢুকে যায়। আমার সেদিকে কোনো খেয়াল নেই। থাক তুই এভাবে, তুই আজ থেকে আর আমার কাছে আসতে পারবি না বলে আমি ময়নাকে রুমে আটকে বের হয়ে চলে যাই। বেশ অনেকটা সময় পর রুমে আসি, আর রুমে এসে দেখি সারা ফ্লোর রক্তে লাল হয়ে আছে। পাশে ময়না অজ্ঞান হয়ে পড়ে আছে। ময়নার দিকে নজর পড়তে দেখি ময়নার হাত কেটে রক্ত পড়তেছে। আমি পাগলের মতো হয়ে যাই। ইস, মেয়েটাকে তখন মনে হয় বেশি মেরে ফেলেছি। ময়না, এই ময়না। ময়নার কোনো রেসপন্স নেই। আমি ঘাবড়ে যাই, আল্লাহ ওর কিছু হয়ে গেল না তো? ওর কিছু হয়ে গেল আমি শেষ। রোহান, এ রোহান। রোহান আমার ডাক শুনে রুমে দৌড়ে আসে। ভাইয়া কি হয়েছে? ময়না। রোহান ময়নার অবস্থা দেখে, ও শিট, ভাই এভাবে না মারলেও পারতি। রোহান আগে জানতো এমন কিছু হবে, কারণ আমার রাগ সম্পর্কে সে অবগত। দেখ, মাথায় রাগ ছিল, পুরো রাগের উপরে ছেড়েছি। তখন এত কিছু মাথায় ছিল না ভাই। তুই একটা কাজ কর, ডাক্তার করিম সাহেবকে ফোন কর, আর এক্ষুনি বাসায় আসতে বল। আচ্ছা দাঁড়া, দেখছি কি করা যায়। আর এখন তো অনেক রাত, আর সে কিনা কো জানে। রোহান ডাক্তার করিমকে ফোন করে। এটা আমাদের ঘরোয়া ডাক্তার। হ্যাঁ ভাইয়া ফোন করেছি, উনি আসছে। একটু পর ডক্টর রহিম সাহেব আসে। দেখি কি হয়েছে, এই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম, খাইয়ে দিবে। আর রোহান তুমি একটু বাহিরে যাও, তোমার ভাইয়ার সাথে একটু কথা আছে। রোহান বাইরে চলে যায়। মিস্টার আকাশ, এখন তো একটু অন্তত রাগটা কমাও, বিয়ে করেছো, ঘরের বউকে কেউ এভাবে মারে? আমি মাথা নিচু করে আছি। হাতের অবস্থাটা দেখেছো তুমি? কাচের টুকরোগুলো যেভাবে বেড়েছে, আর একটু হলে রক কাটা যেত। আর সারা শরীরে মায়ের দাগ। প্লিজ এখন তো একটু অন্তত রাগটাকে দমিয়ে ফেলো। ক্ষমা করবেন স্যার, এমনটা হবে না। মেডিসিনগুলো সময় মতো খাইয়ে দিও। আমি ঘুমের ওষুধ দিয়ে গেছি, এখন আপাতত ভালো আছে। বলে ডক্টর সাহেব চলে যায়। আমি নিজের উপরে আমার রাগ হচ্ছে যে মেয়েটাকে এভাবে মারলাম। রোহান। হ্যাঁ ভাইয়া। মেডিসিনগুলো একটু নিয়ে আয়, এখনো বেশি রাত হয়নি। রোহান মেডিসিন আনতে যায়। একটু পর, ধর ভাইয়া মেডিসিন, আমি রুমে আছি, কিছু লাগলে আমায় ডাক দিস। বলে রুমে চলে যায়। আচ্ছা, ময়নাকে খাটে শুয়ে রাখা হয়েছে। আমি গিয়ে ময়নার পাশে বসি। ময়নার চেহারার দিকে নজর পড়তেই আমি লক্ষ্য করি ময়নার চেহারাটা কেমন ফ্যাকাশ হয়ে আছে। মেয়েটাকে আমি এভাবে মারলাম। নিজেকে নিজেই ধিক্কার জানাই। হাতটা কতখানি কেটে গেছে। ময়নার হাতটা আস্তে আস্তে উপরে তুলি। তারপর ময়নার ক্ষত স্ট্যান্ডটাতে আলতো করে একটা চুমু খাই, আবার জায়গাটাতে রেখে দেই। তারপর ময়নার বুকে হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ময়নার ঘুম ভাঙতে দেখে শরীরটা ভার ভার লাগছে। কি হলো, শরীরটা ভার ভার লাগতেছে কেন? ভালো করে খেয়াল করে দেখে কি একজন তাকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছে। বদলোক, দেখো না, রাতে আমাকে মেরে এখন আবার আমাকেই জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ডাইনোসর একটা। ময়না চুপ করে শুয়ে আছে। একটু পর আমার ঘুম ভাঙে। দেখি ময়না আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে।
এই তুমি কখন উঠেছো? অনেক আগে। তাহলে আমাকে ডাকলে না কেন? ডাকতে আমার বয়েই গেছে। আপনি কে যে আপনাকে ডাকতে যাব? কি মানি জানো না? আমি তোমার হাজবেন্ড। হ্যাঁ, আসছে। কালকে আমাকে কিভাবে মারছে, এখন আসছে হাজব্যান্ড। আমার বউটা খুব ব্যথা পাইছে তাই না? আচ্ছা দেখি এখন আদর করে দিচ্ছি। লাগবে না আমার আদর। তোমার না লাগলেও আমার লাগবে বলে ময়নাকে কাছে টেনে নেই। তারপর আস্তে আস্তে ময়নার ঠোঁটের দিকে এগোতে থাকি। ময়নার ঠোঁট জোড়া অনবরত কাঁপতেছে। আমি ময়নার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেই। বেশ অনেকটা সময় পরে সারি, দুজনেই হাঁপাচ্ছি। আচ্ছা, আমি ভুল বললে আপনি কি সবসময় আমাকে এভাবে মারবেন? না, কখনোই না। কালকে একটু বেশি রাগ উঠেছিল, তাই মাথা ঠিক ছিল না। আর আমি আমার সোনা বউকে কখনোই মারবো না বলে জোরে ধরি। কিন্তু কখনো যদি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো, জানে মেরে ফেলবো। না, কখনো যাব না। তারপর আমি ময়নাকে ছেড়ে উঠে পড়ি, ফ্রেশ হয়ে নেই। পরে নাস্তা করে ময়নাকে নাস্তা খেয়ে দিই, কারণ ময়না অসুস্থ, নিজের রাতে খেতে পারবে না। ময়না সুস্থ না পর্যন্ত অফিসেও যায় না। এভাবে কিছুদিন কেটে যায়। ময়না এখন পুরোপুরিভাবে সুস্থ। হঠাৎ একদিন আমি রোহানকে ডাক দিই। হ্যাঁ ভাইয়া বল, কি জন্য ডেকেছিস? আমি রুমে বসে আছি, পাশে ময়নাও। দেখ, তোকে যে জন্য ডেকেছি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। হ্যাঁ ভাইয়া বলো। দেখ, জীবনটা তোর, তাই ডিসিশনটাও তুই নিবি। তুই যদি ময়নার মিতাকে সত্যি ভালোবেসে থাকিস, তাহলে তুই ময়নার মিতাকে জীবনসঙ্গী করে নিতে পারিস। ময়না তো আমার কথা শুনে আকাশ থেকে পড়ছে মতো অবস্থা। এদিকে আমার কথা শুনে রোহানের যেন গলায় পানি শুকিয়ে গেছে। রোহান চুপ করে আছে। কিরে, কথা বলছিস না কেন? ভাইয়া আমি সত্যি মেয়েটাকে ভালোবাসি। মেয়েটা কি করে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। শরীর যদি সব হয় তাহলে বিয়ে না করে পতিতালয়ে গিয়ে চাইটা মেটালেই তো হয়। আমার শরীর চাই না, আমার ভাবির মিতাকে চাই। কিন্তু সমস্যা হচ্ছে ভাবির মিতা কি আমাকে মেনে নিবে? আর তাছাড়া পল্লী থেকে ওকে সারাবে কে? এটা তুই আমার আর তোর ভাবির উপরে ছেড়ে দে। তুই রেডি হয়ে নে, বাকিটা আমরা সামলে নিচ্ছি। আচ্ছা ভাইয়া। রোহান রুমে চলে যায়। আমি আর ময়না গিয়ে ময়নার মিতাকে নিয়ে আসি। মোটা অঙ্কের একটা টাকাও দিই। আগামী শুক্রবারে রোহান আর ময়নার মিতার বিয়ে। দেখতে দেখতে সময় প্রায় চলে এসছে, আর মাত্র 2 দিন বাকি আছে। হঠাৎ আমার মার বাবা লাগেজ নিয়ে হাজির। বাবা তোমরা? হ্যাঁ, তো আসবো না? তোরা দুই ভাই তো আমাদেরকে পর মনে করিস, তাই বিয়ে করবি বলিসনি। তাই তোরা আমাদেরকে ভালো না বাসতে পারিস, কিন্তু তোরা তো আমাদের সন্তান, আমরা তোদের ভালোবাসি। তাই ছেলের বিয়ে বলে কথা মিস করে যাই নাকি? হ্যাঁ বাবা, ভালো করেছো। কিরে আকাশ কোথায়? ভাইয়া উপরে রুমে আছে। তুই দাঁড়া, আমি যাচ্ছি। আমিও হঠাৎ চমকে যাই। বাবা তুমি? কেন আসতে পারি না নাকি? আমার ছেলের বিয়ে, আমাদের কি অধিকার নাই ছেলের বিয়েতে আসার? বাবা কি বলছো তুমি এসব? আমি তোমাকে এমনিতেও আজ ফোন দিতাম। ময়না এসে আমার বাবাকে সালাম করে। মা বেঁচে থাকো। তোর মাও এসেছে, প্লিজ আমার দিকে তাকিয়ে অন্তত কোনো রাগারাগি করিস না। মাত্র 2 দিনেই তো, তারপর আমরা চলে যাব। বাবা চলে যাবেন মানে? কোথাও যেতে পারবেন না আপনি, এখানেই থাকতে হবে আপনাদের। মারে, আমাদের কি সেই কপাল আছে নাকি যে ছেলে সন্তান নিয়ে একসাথে সুখে শান্তিতে থাকবো? না বাবা, যাওয়া চলবে না। আকাশ, আমার বৌমা একদম তোর মায়ের মতো হয়েছে, বিনয়ী। মানে আমার আসল মার কথা বলছে। কথা বলে বাপ ছেলে বৌমা সবাই মিলে নিচে নামি। ময়না গিয়ে মাকে সালাম করে, মা জড়িয়ে ধরে। সুখী হও মা তোমরা। আমি অন্যদিকে মুখ ফিরে দাঁড়িয়েছি। মহিলাটাকে আমি কখনো চোখে দেখতে পারি না। আমার মা আমার কাছে এসে হঠাৎ, কি করছো কি তুমি? পা ছাড়ো। না, আমি পা ছাড়বো না। তুই যতক্ষণ না আমাকে মা বলে বুকে টেনে নিবি। আমি ময়নার দিকে তাকাই। মানে চোখের ভাষায় করুণ সুরে অনুরোধ করছে, মা পা ছাড়ো প্লিজ। মা কখনো সন্তানের পায়ে পড়তে হয় না। মা যা হয়েছে হয়েছে, আমি সব ভুলে গিয়েছি বলে বুকে টেনে নেই আর কান্না করে দিই। বাহ মা, ছেলের কি মহাব্বত। আমরা তো পর, আমাদের কেউ বুকে টেনে নেয় না। বাবা তুমি আসো। তারপর আমার মা বাবাকে জড়িয়ে ধরি। সবাই আছে, কিন্তু আমার ছোট বৌমা কই? বাবা ও উপরের রুমে আছে, আপনারা এসেছেন সে জানে না। পরে রোহানকে ডেকে নিয়ে আসে ময়নার মিতা, রোহানের বউ হবে, কিন্তু হয়নি। সে এসে বাবা মা দুজনকে সালাম করে। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি বলে লাগেজটা খুলে 2টা বক্স আনে। তারপর বক্স থেকে গলা হার বের করে 2 বউকে 2টা দেয়। এগুলো তোদের জন্য। সবাই তো মহাখুশি, সবার মধ্যে মিল মহব্বত হয়ে গেছে। বাবা আজ থেকে তোমরা দুজনেই বাড়িতে থাকবে। তা না হয় থাকবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত?
আমার বড় ছেলের বিয়ে আমি আবার দেখব। বাবা, আমরা তো একবার বিয়ে করেছি। তা না হয় করেছিস, কিন্তু অনুষ্ঠান তো করিসনি। আত্মীয় স্বজন কাউকে তো দাওয়াত দিসনি। শুক্রবারে আবার বিয়ে হবে তোদের। 2 ছেলের বিয়েই আমি একসাথে ধুমধাম করে দিব। আচ্ছা বাবা, তোমার যা ভালো লাগে। পরে শুক্রবার চলে আসে, অনেক আত্মীয় স্বজন আসে, রোহান আর আমার ধুমধাম করে বিয়ে হয়। আর একটা কথা, ময়নার মিতার পরিচয় হাইড রাখা আমাদের বাবা মার কাছে এবং সবার কাছেও ইতিম বলে চালিয়ে দিই। বাসরাতে রোহান রুমে ঢুকে পড়ে, অন্যদিকে আমি রুমে ঢুকে পড়ি। ময়না বসে যে ইয়া বড় একটা গোমটাতে খাটে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে ময়না খাট থেকে নেমে এসে সালাম করে, এই কি করছো? তোমার স্থান আমার বুকে, পায়ে নয়। যা উজু করে এসো, দুজনে মিলে নামাজ পড়বো। তারপর দুজনে মিলে উজু করে নামাজ পড়ে শেষ করে আমি ময়নাকে কোলে করে খাটে নিয়ে যাই। এই আমার না অনেক দিনের স্বপ্ন, আমার একটা রাজকন্যা হবে। তো আমি কি করতে পারি? তোমার কিছু করতে হবে না, সব আমি করছি বলে ময়নার দিকে এগোতে থাকি। তারপর আর কি, আর জয় বাংলা কনসার্ট হবে আর কি। জান ভাই, আর কত শুনতে ইচ্ছা হয় অন্যের ইতিহাস। নিজে বই করে ইতিহাস তৈরি করুন।